ওকে, আজকের টপিক হচ্ছে ডেটা wrangling উইথ বেজ আর এন্ড ডিপ্লেয়ার। সো আমাদের লার্নিং অবজেক্টিভ কি এই ক্লাসে? আমাদের লার্নিং অবজেক্টিভ হচ্ছে হচ্ছে বেস আর দিয়ে কিভাবে ডেটা ম্যানিপুলেশন করা যায় এবং ডিপ্লেয়ার দিয়ে কিভাবে ডেটা ম্যানিপুলেশন করা যায়। এবং আমাদের মেইন ফোকাস থাকবে ডিপ্লেয়ারে। ডিপ্লেয়ার হচ্ছে একটা প্যাকেজ যেটা দিয়ে মেইনলি ডেটা ফ্রেম নিয়ে কাজ করা হয়। সো লাস্ট ক্লাসে আমরা যখন প্যাকেজ ইনস্টল করা শিখছিলাম সেখানে হচ্ছে আমি একটা ইনস্টল করে দেখাইছিলাম, সেটা ছিল ডিপ্লেয়ার। সো সেটা নিয়েই আজকে আমরা কাজ করব। তো প্রথমে আমরা দেখে নেই ডেটা র্যাংলিং বলতে আসলে কি বোঝানো হয়। আমরা ডেটা ম্যানিপুলেশন বলি বা র্যাংলিং বলি, আর দুইটা অ্যাকচুয়ালি সেমই চিন্তা করা যায়, বাট র্যাংলিং কথাটা ইউজ করা ভালো, কারণ ম্যানিপুলেশন বলতে অনেকে বুঝে যে ডেটা চেঞ্জ করে ফেলা। তো ডেটার মিনিং টিনিং সবকিছু চেঞ্জ করে ফেলা অ্যাকচুয়ালি, এই জন্য ম্যানিপুলেশন না বলে র্যাংলিং বলাটাই বেটার। আর র্যাংলিং মানে হচ্ছে আমাদের র ডাটাটাকে এমনভাবে ট্রান্সফর্ম করা কোন একটা স্ট্রাকচারড ওয়েতে যেন সেটাকে পরবর্তীতে অ্যানালাইসিস করা যায়। সো সাধারণত দেখা যায় ডেটায় অনেক ঝামেলা থাকে, অনেক কিছু চেঞ্জ করার প্রয়োজন হয়। যেমন ঢাকার বানান এক এক জায়গায় এক এক ভাবে লিখে রাখছে, কোথাও স্পেস দিয়ে রাখছে, কখনো দেখা যায় আউটলায়ার থাকে, সেগুলো রিমুভ করতে হয়। যে পুরো প্রসেসটা, এই বিষয়গুলো আসলে ডেটা র্যাংলিং এর মধ্যে পড়ে। সো আমরা ডেটা র্যাংলিং এর কিছু বেসিক বিষয় সম্পর্কে প্রথমে জানবো। যেমন প্রথমে হচ্ছে আমরা ফিল্টার করতে পারি, রো ফিল্টারিং, দেন সিলেক্ট কলাম, দেন আমরা কলাম ক্রিয়েট করতে পারি বা রিমুভ করতে পারি, বা এক্সিস্টিং কলামকে আমরা এডিট করতে পারি, রোকেও এডিট করতে পারি। তারপর হচ্ছে ডেটা রিশেপ করতে পারি। রিশেপিং কি জিনিস সেটা নিয়ে আমরা পরে আসবো। আরেকটা হচ্ছে যে ডেটা ফ্রেম জয়েন করতে পারি, যে আমাদের মাল্টিপল ডেটা ফ্রেম আছে, অনেকটা সিকিউএল টেবিল জয়েনের মতো আর কি। সো এখানে একটা আমরা কলামকে কি ধরে নেই, যেটার সাথে অন্য টেবিল গুলো হয়তো কানেক্টেড থাকবে এরকম। সো এখানে আমরা টেবিল আর ডেটা ফ্রেম একরকম চিন্তা করতে পারি। তো এই বিষয়গুলো হচ্ছে আজকে আমরা মেইনলি দেখবো ডিপ লেয়ার দিয়ে এবং বেস আর দিয়ে। আমি এখন কোডে চলে যাই। আজকে হচ্ছে ক্লাস 6। সো ক্লাস 6 এর কোড এটা। আহ, আচ্ছা, একজন মেসেজে লিখছে যে আসাম ভাই এই এক্সামের পিডিএফটা কি আমাদের গুগল ড্রাইভে দেওয়া যাবে? এই পসিবল? পিডিএফটা না, আপনারা যারা কুইজটা দিয়েছেন তাদের সবার ইমেইলে কিন্তু কুইজের ওই মানে কোয়েশ্চেনটা চলে যাওয়ার কথা। সো আশা করি ওখানে আমরা পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা কথায় চলে আসি, টপিকে ফিরে আসি। আজকে হচ্ছে ক্লাস 6, 10 জানুয়ারি 2025। আমরা শিখবো এগুলো। ওকে। সো প্রথমে আমরা ডিপ্লয়ার প্যাকেজটা ইনস্টল করা গতকালকে হয়ে গেছে। সো এটা হচ্ছে আমি নতুন করে দেখালাম না, বাট আমি কোডটা এখানে রেখে দিছি, যাতে করে আপনাদের যাদের প্রয়োজন তারা চাইলে কন্ট্রোল শিফট সি দিয়ে কমেন্টটা সরাই দিবেন, দেন হচ্ছে এটা রান দিবেন, তাহলে হচ্ছে ডিপ্লয়ারটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে। তো আমি আপাতত এটা কমেন্ট করে রাখতেছি যাতে ভুলে এটা রান না হয়ে যায়। আর তাহলে এখন আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে প্যাকেজটাকে লোড দিতে হবে, যেন আমি এই প্যাকেজের ভেতরের যে ফাংশনগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। সো এটা আমি লোড দিচ্ছি। তখন এখানে আমাকে কিছু মেসেজ দেখাচ্ছে, গতদিন আমি এই মেসেজগুলো নিয়ে কথা বলছি কোনটার মানে কি। সো আমার কারেন্টলি ডিপ্লয়ারের যে ভার্সনটা ইনস্টল করা আছে সেটা হইলো, সেখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, সেটা হচ্ছে এখান থেকে দেখে দেখে নিতে হবে আর কি। DPLYR। সো এটার ভার্সন হচ্ছে 1.1.4। আপনি চাইলে এটা কোথাও কমেন্ট লিখে রাখতে পারেন যে আমার কারেন্ট ভার্সন হচ্ছে 1.1.4। সো তো কাজের সুবিধার্থে আজকে আমরা প্রথমে একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করে নেই, যেটার উপর আমরা কাজ করব। সো একটা ডেটা ফ্রেম আমি ক্রিয়েট করতেছি ডেটা ডট ফ্রেম দিয়ে, যেটার একটা কলাম হচ্ছে আইডি। সো সেখানে আমি 1 থেকে 10 পর্যন্ত দিলাম, সিরিয়াল দিলাম, সেটাকে আমি আইডি হিসেবে ধরতেছি। দেন আমি তাদের নাম দিলাম, কিছু র্যান্ডম নেম, এখানে হয়তো হ্যাঁ 10 জন নামই আছে। দেন আমি ওই রেসপন্ডেন্টদের নেম হিসাব করতেছি, নেমগুলো এন্ট্রি দিয়ে রাখলাম, 10টা থাকা উচিত। সিমিলারলি স্যালারি, ডিপার্টমেন্ট, পারফরমেন্স স্কোর। সো এটা অনেকটা চিন্তা করা যায় যে কোনো একটা অর্গানাইজেশনে বিভিন্ন পজিশনের মানুষদের এইজ, স্যালারি, ডিপার্টমেন্ট, পারফরমেন্স স্কোর, এই বিষয়গুলো এখানে আছে। এবং আমি স্ট্রিংস এস ফ্যাক্টরস ইকুয়াল টু ফলস দিয়ে রাখছি। এটাই হচ্ছে মানে বাই ডিফল্ট ফলসই থাকে। সো সেই জন্য হচ্ছে আমি ফলস দিয়ে রাখছি। সো এই কথাটা যদি আমি না লিখি তাও কোনো সমস্যা নাই। তো যারা মানে ডিফল্ট ডিফল্ট আর্গুমেন্টের ডিফল্ট ভ্যালু সম্পর্কে জানেন তারা আসলে এই বিষয়টা ক্লিয়ার,
যে আমি এটা সরাই দিলেও কোনো সমস্যা নাই, বাই ডিফল্ট এটা ফলসই থাকে। সো এটা আমি যদি রান দেই, আমি দেখতে পারবো যে আমার ডেটাটা এখানে স্টোর হয়ে গেছে। সো এটা নিয়ে আমি এখন কাজ করতে পারবো। সো এটা যদি আমি প্রিন্ট করতে চাই কনসোলে, আমি জানি কিভাবে প্রিন্ট করতে হয়। প্রিন্ট ফাংশন দিয়ে ডেটা ফ্রেমটার নাম লিখতে হয়, দেন কন্ট্রোল এন্টার। সো আমার কনসোলে ডেটা চলে আসছে। সো আমরা এখন 6টা ক্লাস করে ফেলছি। সো এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি কমফোর্টেবল হয়ে গেছি। সো আমি এত ডিটেলস আর কথা বলবো না সামনে। সো প্রথম যে টপিকটা ছিল সেটা ছিল হচ্ছে ফিল্টারিং রোস। সো রো মানে কি এটা আশা করি বুঝাইতে হবে না। রো মানে হচ্ছে এক একটা লাইন। তো ডেটা ফ্রেমের একটা লাইন হচ্ছে আমাদের একটা রো। সো আমি যদি বেস আর এর মাধ্যমে, আমি কিন্তু এখনো ডিপ্লয়ার প্যাকেজটা ইউজ করি নাই। সো যখনই আমি কোনো প্যাকেজ ছাড়া জাস্ট এমনিতেই কোনো কিছুটা নিয়ে কাজ করতেছি, সেটাকে আমি বলতেছি বেস আর। ঠিক আছে। সো আমি যদি এখন ফিল্টারিং করতে চাই যে সেই সব এইজ এইজের মানুষজন যাদের বয়স 30-এর বেশি, এখানে অনেকেই আছে 30-এর বেশি, যে প্রান্ত সে হচ্ছে 30-এর বেশি, মোমো 30-এর বেশি, মিরাজ, সো তাদেরকে যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে কিভাবে সিলেক্ট করতে পারি? একটা ওয়ে হচ্ছে থার্ড ব্র্যাকেটের ইউজ। অনেকে মনে আছে যে ডেটা ফ্রেমটার নাম প্রথমে লিখতে হবে, দেন থার্ড ব্র্যাকেট দিয়ে প্রথম পার্টে হচ্ছে কমার আগে প্রথম পার্টে হচ্ছে আমাদের রো এর পজিশনগুলো দিতে হবে যাদেরকে আমি সিলেক্ট করতে চাই, পরে আমাদের কলমের পজিশনগুলো দিতে হবে যাদেরকে আমি সিলেক্ট করতে চাই। তো যেহেতু আমি এখানে একটা কন্ডিশন দিয়ে দিছি যে এইজ 30-এর বেশি হয় তাদেরকে সিলেক্ট করতে চাই, সো এখানে ট্রু ফলস হিসেবে একটা আউটপুট আসবে এবং সেই ট্রু গুলাকেই আমাকে শো করবে। যেসব জায়গায় ট্রু থাকবে সেগুলো আমাকে শো করবে। সো এটা যদি রান দেই তাহলে আমাদের এই অ্যান্সারটা আসলো। আউটপুটটা চলে আসছে, এটা হচ্ছে আমাদের আউটপুটটা। এবং এই যেখানে এই জন্য যে আর কি ফিল্টার হয়ে গেছে। সিমিলারলি আমি চাইলে কোনো একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যেও এই সেম কাজটা করতে পারি। যেমন এখানে ডিপার্টমেন্ট একটা কলাম ছিল। তো ডিপার্টমেন্টে আমি যদি শুধুমাত্র আইটি ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে সিলেক্ট করতে চাই, তো আমি হচ্ছে সেই লজিকটাই অ্যাপ্লাই করব, যে ডেট $সাইন দিয়ে ডিপার্টমেন্ট। তো যেসব জায়গায় আইটি থাকবে তাদেরকেই শুধু শো করবে। সো ইকুয়াল ইকুয়াল দিয়ে আমি ইকুয়ালিটিটা চেক করতেছি যে যেসব জায়গায় ডেটা ডেটা ফ্রেমটার ডিপার্টমেন্ট ভেরিয়েবলে আইটি থাকবে তাদেরকেই শুধু সিলেক্ট করবে। সো কখনো ভুলে এইরকম লিখবেন না ডেটা দিয়ে এইজ দিয়ে $সাইন, সরি, এইজ দিয়ে greater than 30। আপনি যদি এইটা রান দেন তাহলে কিন্তু আপনি কিছু পাবেন না। খেয়াল করেন, এন্টার দিলে আপনাকে দেখাবে যে এরর, অবজেক্ট এইজ নট ফাউন্ড। সো এইভাবে করলে এই কাজটা হচ্ছে সমস্যা হবে, এটা রান হবে না। এখন এটা একটা ওয়ে আছে কিভাবে আমি ডেটা ফ্রেমের ভেতরকার একটা ভ্যালুকে, সরি, ভেতরকার কোনো একটা কলামকে ডেটা ফ্রেমের নামটা না লিখে অ্যাক্সেস করতে পারি, সেটারও একটা ওয়ে আছে। সেটা হচ্ছে অ্যাটাচ। আমি যদি অ্যাটাচ ফাংশনটা দিয়ে সেটার ভিতরে ডেটা ফ্রেমটার নাম দিয়ে দিই, তাহলে এই ডেটা ফ্রেমের ভিতরে যে কলামগুলো আছে সেগুলো আমার কাছে ডিরেক্টলি অ্যাক্সেসিবল হবে। আমাকে প্রতিবার ডেটা ফ্রেমটা লিখে দেন $সাইন দিয়ে সেই ভেরিয়েবলের নামটা লিখতে হবে না। ভেরিয়েবল, সরি, কলামের নামটা লিখতে হবে না। তো আমি এটা রান দিই। এখন যদি আমি আবার লিখি ডেটা, দেন এইজ greater than 30, দেন রান, এখন কিন্তু আমি ঠিকঠাক সেটা পাবো। সো আশা করি এখন অ্যাটাচের বিষয়টা ক্লিয়ার। অ্যাটাচের কাজটা হচ্ছে ডেটা ফ্রেমের ভিতরের কোনো একটা কলামকে আমার কাছে ডিরেক্টলি অ্যাক্সেসিবল করে দিবে। সো সো দ্যাট আমাকে বারবার ডেটা $সাইন এইজ এই কথাটা লিখতে হয় না। তাহলে আমাকে বারবার লিখতে হবে না। কিন্তু এটার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমার কাছে যদি আরেকটা ডেটা ফ্রেম থাকে যেটার ভেতরেও এই এইজ কলামটা আছে, তখন কি হবে? তখন হচ্ছে আমি সেকেন্ড টাইম, ধরেন আমি প্রথমে ডেটা এটাকে অ্যাটাচ করলাম, পরে আরেকটা ডেটা ফ্রেমকে অ্যাটাচ করলাম, ধরলাম সেটার নাম ডেটা 2। তো তখন হবে কি, সেকেন্ড টাইম আমি যাকে অ্যাটাচ করছি সেখানের এইজটা, এই এইজ এই এইজের জায়গায় সেখানের এইজটাই রিপ্লেস হয়ে যাবে। সো এই জন্য হচ্ছে এই অ্যাটাচ ফাংশনটার ইউজটা রিকমেন্ডেড না। বাট যারা হচ্ছে অনেক আগে থেকে হচ্ছে আর ব্যবহার করতেছেন তাদের মধ্যে এই প্রবণতা দেখা দেখা যায় যে তারা হচ্ছে ডেটা ফ্রেমটাকে অ্যাটাচ করে ফেলে। সো এটা করলে সমস্যা হচ্ছে এইটাই যে আমার যদি এই সেম কলামটা আবার থাকে তখন কিন্তু এই জিনিসটা রিপ্লেস হয়ে যায়। সো তখন আমার এটা ভুলভাবে কাজ করবে। সো ওই জন্য যেটা বেস্ট প্র্যাকটিস সেটা হচ্ছে আমার যদি এইভাবে রান দিয়ে কোনো কিছু ফিল্টার করাই লাগে আমি বারবার ডেটা ফ্রেমের নামটা লিখিয়ে দিব যাতে এই সমস্যাটা না হয়।
সো যেহেতু এটা অ্যাটাচ করে ফেলছি, আমি চাইলে এখন এখানে ভিতরকার কলামগুলো ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতেছি। সো আমি যদি স্যালারি লিখে রান দিই, আমি কনসোলে স্যালারিটা পেয়ে যাচ্ছি। খেয়াল করেন, এখানে কিন্তু স্যালারিটা নাই, বাট আমি জাস্ট অ্যাটাচ করার কারণে সরাসরি এই ডেটার ভেতরের এই কলামগুলোকে ধরতে পারতেছি, যদিও স্যালারি কোনো ভেরিয়েবল না। সো এটা এখন আমি আবার কিভাবে অ্যাটাচমেন্ট থেকে সরাবো? তো সেই জন্য আমাকে ইউজ করতে হবে ডিটাচ। ডিটাচ মানে ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তো এখন যদি আমি আবার এইচ রান দেই, আমি এটাকে পাবো না। সো এটাই ছিল অ্যাটাচ আর ডিটাচের কাহিনী। এই কোডটা আমি রেখে দিচ্ছি এখানে। তো সিমিলারলি আমি আইটির বিষয়টা দেখাচ্ছিলাম, যেটা আমি আইটি পেয়ে যাচ্ছি। এখন আরেকটা এক্সাম্পল, এখানে কয়েকটা এক্সাম্পল আছে আর কি। তো এখানে কি হইলো? এখানে হচ্ছে পারফরমেন্স স্কোর, ডেটাটা আরেকবার প্রিন্ট দিই। সো পারফরমেন্স স্কোর তো অনেকগুলোই আছে। সো পারফরমেন্স স্কোর যাদের 90 বা তার চেয়ে বেশি, তাদেরকে ফিল্টার করার জন্য আমি এইটা ইউজ করছি, গ্রেটার দেন অর ইকুয়াল টু। এবং প্রত্যেকবার মাথায় রাখতে হবে যে কমা অবশ্যই রাখতে হবে। কমাটা যদি না রাখেন, আচ্ছা এখানে কাজ করে ফেলছে, বাট কখনো কখনো এরর খাবেন। কাজ করলো কেন সেটা একটা বড় কথা, করা উচিত না, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে এই কমাটা না, কমাটা দিয়ে রাখা। তারপরে হচ্ছে যে আমার মাল্টিপল লজিক যদি থাকে, যে আমি এইচ চাচ্ছি 30-র বেশি, ফাইন্যান্স চাচ্ছি, সো এই দুইটা যদি আমি কম্বাইন করতে চাই, আমাকে এই এন্ড এন্ড অপারেটরটা ইউজ করতে হবে। সো এইগুলো লজিক্যাল বিষয়গুলো আমি আরেকটা ক্লাসে যেদিন ডাটা ফ্রেম ক্রিয়েট করা দেখাচ্ছিলাম সেদিন এটা নিয়ে কথা বলছি। সো আমি এগুলো জাস্ট রান দিয়ে যাচ্ছি। আপনারা হচ্ছে দেখলেই হচ্ছে রিকল করতে পারবেন যে এটা কি করতেছে। সে অ্যাকচুয়ালি ফিল্টার করতেছে সেই কলামগুলোকে, যেই কলামগুলোতে ডিপার্টমেন্টে আইদার এইচআর আছে অথবা আইটি আছে। সো যেখানেই যে কোনো একটা মিল করতেছে সেটাকে আমাকে শো করে দেখাচ্ছে। সো এটা হচ্ছে পার্সেন্টেজ ইন পার্সেন্টের কাজ। So অনেকে এটা রিকল করতে পারবেন আশা করি। আরেকটা ছিল যে নট ইকুয়াল টু। সো আমার সেই সব মানুষদেরকে যা দরকার যারা এইচআরে নাই, সেই জন্য হচ্ছে আমি পার্সেন্টেজ দেন হচ্ছে ইকুয়াল দিচ্ছি, মানে নট ইকুয়াল টু। এটা মানে হচ্ছে নট ইকুয়াল টু। এখন আমরা ডি প্লেয়ারে চলে যাই। সো ডি প্লেয়ারে যেটা হচ্ছে একটু ইউনিক, সেটা হচ্ছে পাইপ অপারেটর। তো পাইপ অপারেটরটা মানে হচ্ছে এই যে এটা। সো এটা অ্যাকচুয়ালি ডিপ্লেয়ারের না, এটা আসছে অন্য একটা প্যাকেজ থেকে। প্যাকেজটার নাম হচ্ছে ম্যাগ্রিটার। ঠিক আছে? পাইপ অপারেটর ইজ অ্যাকচুয়ালি built in, actually part of ম্যাগ্রিটার প্যাকেজ। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এই একটা প্যাকেজ, ওর ভিতরে অন্যান্য প্যাকেজের অনেক কিছু থাকে। সো প্যাকেজগুলো ভেবে হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্টেড। সো যেহেতু এই টি প্লেয়ারের একটা বিশাল পার্ট জুড়ে এই পাইপ অপারেটরটা আছে, মানে এই পাইপ অপারেটরটা আছে, সেই কারণে অনেকে ধারণা করে যে পাইপ অপারেটরটা অ্যাকচুয়ালি টি প্লেয়ারের একটা অংশ, বাট না। যাই হোক, তাহলে এখন পাইপ অপারেটরটার কাজটা বোঝার চেষ্টা করি। এইটা বোঝার জন্য একটা ছোট এক্সাম্পল দিই। আমরা যখন কোন একটা নাম্বারের এভারেজ বের করতেছিলাম, ধরলাম এটা হচ্ছে একটা ভেক্টর, কয়েকটা নাম্বার আছে, এবং তার এভারেজটা আমি বের করবো। তো সেটা কিভাবে করতে পারি? আমি এটার এই পাশে মিন লিখতে পারি, এইখানে ক্লোজিং ব্র্যাকেট দিতে পারি, দেন এটা রান দিতে পারি, তাহলে আমি এভারেজটা পেয়ে যাচ্ছি। আমি যদি একটা ডেসিমাল ভ্যালু দেই, তাহলে এভারেজটা এরকম আসতেছে। ওকে, সো এই হইলো আমার এভারেজ ভ্যালু। তো এটাকে যদি আমি রাউন্ড করতে চাই, কিভাবে করতে পারি? রাউন্ড আপ টু, সে ফর এক্সাম্পল ওয়ান ডেসিমাল প্লিজ। সো এটা রাউন্ড হয়ে গেল। সো এখানে আমি একটা ভেক্টরকে একটা মিন ফাংশনের ভিতরে রাখলাম, সেই আউটপুটটাকে রাউন্ড ফাংশনের ভিতরে রাখলাম। সো একটার ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা। সো এরকম অনেক অনেক কেস আসবে যে আমাকে মাল্টিপল ফাংশন ইউজ করা লাগতেছে, একটার ভিতরে একটা, তার ভিতরে আরেকটা। সো এই ধরনের কেসে আমাদের কোডটা পড়া কঠিন হয়ে যায়। তো সেটা ইজি করার জন্য আমরা পাইপ ফাংশনটা ইউজ করি। কিভাবে? আমরা যেটা করি সেটা হচ্ছে, প্রথমে এটাকে নিলাম, দেন পাইপ ফাংশন দিয়ে ওই ওই ভেক্টরটাকে মিনের ভেতর দিয়ে দিলাম, দেন আবার পাইপ ফাংশন দিয়ে আমি যে আউটপুটটা পাচ্ছি সেটাকে রাউন্ডের ভিতর দিয়ে দিলাম। তো আমি হচ্ছে এই লাইনটা একটু নিচে লাগছি যাতে হচ্ছে দেখতে সুন্দর লাগে।
এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস, যে এই পাইপটা দিয়ে নিচে লেনে চলে যায়, দেন আবার পাইপ দিয়ে নিচে লেনে চলে যায়। সো এটার আউটপুটটা যদি আমি দেখি, এটা হচ্ছে 25। সো এক্স্যাক্টলি, আচ্ছা রাউন্ড আমি 1 ডেসিমাল দিইনি, হ্যাঁ, 1। সো আমার আউটপুট হচ্ছে 24.9। সো আমি এখন কোয়েশ্চেন করি, আপনার কি এটা বুঝতে পারছেন পাইপটি কিভাবে কাজ করতেছে? ওকে, সো সবাই এটা ক্লিয়ার। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই ডিপ লেয়ারের, সরি, এই পাইপ অপারেটরের এরকম সাকসেস দেখার পর আরে এই পাইপের একটা নতুন ভেরিয়েন্ট ডিফল্ট নিয়ে আসা হয়েছে। তো সেটা হচ্ছে এরকম। তো তার মানে আমি চাইলে এই জায়গায় এই অপারেটরটাকে ইউজ করতে পারি। সো হয়তো সামনের কয়েক বছরে এটা পপুলারিটি পেয়ে যাবে, তখন হয়তো এই পাইপের এই ভার্সনটার পরিবর্তে এই ভার্সনটা চলে আসবে। সো অনেকের মাথায় প্রশ্ন আসতেছে যে আমি কিভাবে ডিরেক্টলি এটা লিখে ফেলতেছি কোনো কিছু, মানে কোনো ডিলে না থেকে। যদি আমি এভাবে লিখতাম সময় লাগতেছে, বাট আমি সরাসরি কিভাবে লিখে ফেলতেছি। সো এটা একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে, হ্যাঁ, কন্ট্রোল শিফট এম। সো কন্ট্রোল শিফট এম, ক্যাপিটাল এম। সো shortcut this is the shortcut for pipe. আহ, ঠিক আছে। তো এটা হচ্ছে শর্টকাট ফর পাইপ, এটা আমি দিয়ে রাখলাম সো দ্যাট আপনারা ট্রাই করতে পারেন। আর এটা হচ্ছে আর এর, এটা কোনো প্যাকেজের ভিতরে না, এই অপারেটরটা হচ্ছে আর এর ভেতর থেকে। সেটা হচ্ছে আর এর পাইপ অপারেটর, আর এটা হচ্ছে ডিপ্লেয়ার এর পাইপ অপারেটর। তো দুইটা সেম ভাবেই কাজ করে। আমি যদি এটা রান দিই, আমার আউটপুট সেম আসবে। আর ওই যে আপনি কমেন্ট যেটা দিচ্ছেন ওইটা হচ্ছে শর্টকাটটা কিভাবে নিচ্ছেন? আমি এটা টাইপ করছি এখন। আচ্ছা, সো ফিল্টার করি এখন, ফিল্টার ফর রোজ। সো সেম কাজগুলো আমরা এখন ডিপ লেয়ার দিয়ে করব। সো ডিপ লেয়ার দিয়ে করার জন্য প্রথমে ডেটাটা নিচ্ছি, দেন এখানে আমি ফিল্টার করতে যাচ্ছি। সো আমি যদি এই পাইপ অপারেটর ইউজ না করতাম, তাহলে আমার কোডটা হইতো এরকম: ফিল্টার, দেন ডেটা, দেন এইজ গ্রেটার দেন 30। খেয়াল করেন, আমাকে কিন্তু, আমি যেহেতু এখন ডিপ লেয়ারে আছি, আমাকে এখন বারবার এখানে কিন্তু এই ডেটা দেন দিয়ে $সাইন এইভাবে লিখতে হবে না। আমি এখন সরাসরি ভেরিয়েবলের নামটা, সরি, কলামের নামটা সরাসরি এখানে লিখতে পারবো। সো আমি যদি এটা রান দিই, আমি আউটপুট পাচ্ছি। সো পাইপ অপারেটরটা দিয়ে যদি আমি রান দিই, সেম সেম আউটপুট পাবো। সো এটাই হলো হচ্ছে ডিপ্লেয়ারের সুবিধা, এখানে আমাকে ভেরিয়েবলের নামটা লিখতে হচ্ছে না। এবং আমি যে কোডটা লিখলাম, এটা পড়তেও ইজি। পরবর্তীতে যদি আবার আমি এখানে আসি কাজ করতে চাই, সেটা এডিট করা আমার জন্য ইজি হবে, কারণ আমি পড়তে পারতেছি ইজিলি। তো সিমিলারলি আগে যেরকম আমরা শুধুমাত্র আইটি ডিপার্টমেন্টের লোকদেরকে ফিল্টার করতে চাচ্ছিলাম, সেটার জন্য জাস্ট কলামের নামটা লিখতে হচ্ছে, দেন ইকুয়াল দিয়ে আইটি। সেটা যদি আমি রান দিই, আমি সেটা এখানে পেয়ে যাচ্ছি। সিমিলারলি, তো এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে, যখন আমাদের মাল্টিপল আর্গুমেন্ট, মানে মানে কন্ডিশন থাকতেছে যে তারা সবাইকে সবাইকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের হইতে হবে এবং তাদের এই 30-এর বেশি হইতে হবে। তো দেখেন আমি জাস্ট কমা দিছি। তো এখানে এন্ড এন্ড দেওয়ার কোনো প্রয়োজন নাই, বাট দিলেও কোনো সমস্যা নেই। সো ফিল্টারে আসলে এই কমা দেওয়াটাই আমি দেখছি সবসময় করে, সবসময় এই কাজটাই করে। সো আমি কমাই ইউজ করি। সো এটা ছিল হচ্ছে মাল্টিপল কন্ডিশনের জন্য। এখানে চাইলে আমি আরো কন্ডিশন অ্যাড করতে পারি কমা দিয়ে দিয়ে। আর তারপর হচ্ছে এই যে এটা, যে, আচ্ছা, অ্যালিসন চেক কেন দিস, সে ফর এক্সাম্পল আইটি অ্যান্ড ফাইন্যান্সের যারা বানান ঠিক রাখতে হবে, কারণ এটা কিন্তু কেস সেন্সিটিভ। সো এইখানে ওরা যেই কেসে থাকবে, আমাকে এখানে সেই কেসেই লিখতে হবে। সো কেস সেন্সিটিভিটি একটা ইম্পর্টেন্ট জিনিস। সো এটা কিছু আসে নাই। কেন আসে নাই কারণ হচ্ছে, আমি চেক করতেছি এই নামগুলো, এই কলাম, মানে এই কলামটায় এই নামগুলো আছে কিনা। কথা হচ্ছে
নেইমে কি এগুলো আছে? এগুলো আছে কোথায়? ডিপার্টমেন্টে। সো এটা চেঞ্জ করতে হবে, ডিপার্টমেন্ট। সো হয়ে গেল। সো আমি তো ইনের ইউজটা দেখে ফেললাম। সো নট ইকুয়াল টু মানে কি এটা আমরা অলরেডি জানি। So আমাদের আগেরটার সাথে ডিফারেন্সটা হচ্ছে যে আমি এখানে একটা ফিল্টার ফাংশন ইউজ করতেছি রো ফিল্টার করার জন্য, সাথে পাইপ অপারেটরটা ইউজ হচ্ছে, এবং আমাকে সুবিধা হচ্ছে যে এখানে আমার ডেটা ফ্রেমটার নাম লিখা লাগতেছে না। সো এটা রান দিলে হচ্ছে আমার হয়ে গেল এই জায়গাটা। সো ফিল্টারের কাজটা শেষ। এই পার্টে কারো কোনো কোয়েশ্চেন আছে? সো কারো কোনো কোয়েশ্চেন ছিল না, আমি তাহলে সিলেক্টেড পার্টটা শুরু করি। এখানেও দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আমরা বেজার দিয়ে করতে পারি, একটা হচ্ছে রিপ্লাই দিয়ে করতে পারি। আমি দুইটাই, প্রত্যেকটা মেজর wrangling এর পার্টে হচ্ছে আমি দুইটা দিয়ে দেখাবো যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। সো বেজারে আমরা কলাম সিলেক্ট করতে পারি, অলরেডি একটা দেখছি, ডলার সাইন ব্যবহার করে। সো ডলার সাইন দিয়ে কলামের নামটা লিখলে আমাদের হয়ে যাচ্ছে। সো পার্থক্য আছে একটা, এই ডলার সাইন দিয়ে যখন আমি কোনো ডেটার নির্দিষ্ট একটা কলামকে সিলেক্ট করি, আমার আউটপুটটা হচ্ছে একটা ভেক্টর। এটা কিন্তু একটা ভেক্টর, ওকে। বাট যখন আমি থার্ড ব্র্যাকেট দিয়ে সেই কলামের নামটা লিখতেছি, সেটার আউটপুটটা হবে একটা ডেটা ফ্রেম। তো এটা কিন্তু একটা ডেটা ফ্রেম। আমি সেম কাজই করতেছি, আমি একটা কলামকে সিলেক্ট করতেছি কিন্তু দুই ওয়েতে। একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে সে আমাকে এইটা ডেটা ফ্রেম। সো সেখান থেকে যখন আমি থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো কিছু সিলেক্ট করতেছি সেটাও একটা ডেটা ফ্রেম। বাট এই ডেটা ফ্রেম থেকে যখন আমি ডলার সাইন দিয়ে কোনো কিছু সিলেক্ট করতেছি সেটা হচ্ছে একটা ভেক্টর। সো এটা ডিপেন্ড করে আমার রিকোয়ারমেন্ট কি। আমার যদি প্রয়োজন হয় ভেক্টর, আমি সেক্ষেত্রে ডলার সাইন ইউজ করবো। আমার যদি প্রয়োজন হয় ডেটা ফ্রেম, সেক্ষেত্রে হচ্ছে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করবো। এখন থার্ড ব্র্যাকেট ইউজ করার একটা সুবিধা হচ্ছে আমি এখানে মানে মাল্টিপল কলাম সিলেক্ট করতে পারি। তো যেমন এখানে কি করলাম, মাল্টিপল কলাম সিলেক্ট করার জন্য ডেটা ফ্রেমটার নাম লিখে সে থার্ড ব্র্যাকেট দিয়ে একটা ভেক্টর পাস করে দিলাম, এবং ওই ভেক্টরে কি কি আছে, কলামের নাম আছে। সেটা যদি রান দিই, তো আমার আউটপুট এরকম আসলো। একটা কমা দেওয়া উচিত ছিল, হ্যাঁ, কমা দিতে হবে, আদারওয়াইজ হু নোস কি ইস্যু হয়। তো বেস্ট প্র্যাকটিসের মধ্যে থাকাই ভালো। এরকম অনেক কিছু আছে যে আসলে হয়ে যায়, রান হয়ে গেছে, কিন্তু কোনো একদিন যদি তারা ভিতরকার কোনো কিছু চেঞ্জ করে, লেটস সে নেক্সট ভার্সনে কিছু একটা চেঞ্জ করলো, তো তখন দেখাবে যে এটা কাজ করবে না। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আমার পজিশনটা ঠিক রাখা, কমার আগে আমি রোয়ার সিলেকশনের পার্টটা রাখবো, কমার পরে আমি কলাম সিলেকশনের পার্টটা রাখবো। সো আর হচ্ছে যে আমি চাইলে নাম্বার দিয়েও সিলেক্ট করতে পারি, যে এখানে আমি 1 আর 2 দিছি, তার মানে আমাকে ফার্স্ট এবং সেকেন্ড কলাম দিবে, ফার্স্ট এবং সেকেন্ড কলাম, সেকেন্ড কলাম। এবং আমি চাইলে এখানে লেটস সে ফিফথ কলাম, ডিপার্টমেন্ট ছিল ফিফথ কলামে। তো এখানে টোটাল হচ্ছে 6টা কলাম আছে, এবং এরা হচ্ছে সেই কলামগুলো। তো আমি যদি এখানে 6 দেই, আমাকে 6 নম্বর কলামটাও দিবেন। সো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যখন আমি স্ক্রিপ্টটা দিয়ে দিব, আপনারা হচ্ছে নিজেরা একটু এখানে এডিট করে করে ট্রাই করে দেখবেন বিভিন্ন জিনিস। তাতে হচ্ছে হাতে চলে আসবে ব্যাপারটা। কারণ যখন কাজ করবেন তখন তো এইগুলো আবার নেটে সার্চ দিয়ে দেখার কোনো প্রয়োজন নেই, খুবই বেসিক জিনিস এগুলো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি কোনো একটা কলাম এখান থেকে লেটস সে সিলেক্ট করতে চাই, একটা বাদে বাকি সবগুলো, ধরেন আমি আইডি সিলেক্ট করতে চাচ্ছি না, আইডি বাদে বাকি সবাইকে চাচ্ছি, তো আমি কি বসে বসে এখন সবগুলোর নাম লিখবো? তার চেয়ে ইজি হচ্ছে যে আমি একটা বাদ দিয়ে বাকিগুলো চাচ্ছি, সেরকম ভাবে একটা কোড লিখবো। তো সেটার জন্য ডাটা ফ্রেমটা লিখবো, দেন অবশ্যই কমার আগে কিছু দিব না, কারণ আমি চাচ্ছি সবাইকে সিলেক্ট করতে। সো কমার আগে যেহেতু কিছু নাই, সো সবগুলো রো সিলেক্ট হবে। আর কমার পরে যেহেতু কিছু আছে, তার মানে আমি একটা কন্ডিশন দিচ্ছি আমার সার্টেন কলাম প্রয়োজন। কন্ডিশনটা কি? কন্ডিশনটা যদি দেখি এখানে কি হচ্ছে, এখানে নেমস ইন দিস। তো তার মানে আমাকে একটা ট্রু ফলস টাইপের আউটপুট এখানে দিবে। আমি যদি শুধু এইটুকু রান দিই, আমি দেখি কি আসে। শুধু এইটুকুকে আমি সিলেক্ট করে রান দিছি, so পুরো লাইনটা রান হয় নাই, শুধুই সিলেক্টেড পার্টটা রান হয়েছে এখানে। এবং আউটপুট হচ্ছে ফলস, 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 লাস্টের আগেটা ট্রু। কেন? কারণ এখানে লাস্টের আগেরটা হচ্ছে ডিপার্টমেন্ট এই লেখাটা আছে। সো নেমস ফাংশনটার কাজ হচ্ছে এই কলামের নেমগুলো নেয়া। এখন এটা চাইলে কিন্তু নেমস ফাংশন ইউজ না করে কল নেমস ফাংশনটা ইউজ করা যেত।
কল নেমসটা সম্ভবত, হ্যাঁ ঠিক আছে, কল নেমসটা ইউজ করা যেত। কল নেমস এর কাজও সেম, সেও আমাকে কলামের নেম গুলো দেয়, এবং নেমস এর কাজও সেম, সেও আমাকে কলামের নেম গুলো দেয়, এক্স্যাক্টলি সেম। সো যেহেতু আমি এখানে ট্রু ফলস পাচ্ছিলাম, আমার প্রয়োজন ছিল এটাকে ফলস বানায় দেওয়া, বাকি সবাইকে ট্রু বানায় দেওয়া। তো সেই জন্য হচ্ছে আমি সামনে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিছি, যার কাজ হচ্ছে নট, মানে হচ্ছে ফলসকে ট্রু বানাবে এবং ট্রুকে ফলস বানাবে। সো যেহেতু এক্সক্লেমেটরি সাইন দিছি, দেখা যাচ্ছে যে এগুলো সব ট্রু হয়ে গেছে, এটা ফলস হয়ে গেছে। সো সেই কারণে এটা রান দিলে আমাকে শুধুমাত্র ওই একটা কলাম বাদ দিয়ে বাকিগুলোকে শো করবে। সো এটা হচ্ছে ডিপ লেয়ারের কাজ। খুব না, সরি, বেসারের খুব মানে খুব জটিল একটা ফাংশন লিখে, তার মানে কোড লিখে তারপর হচ্ছে আমি এই কাজটা করতে পারছি। আরেকটা হচ্ছে আমি জাস্ট পজিশনটাকে মাইনাস করে দিব, যে আমি 3 নম্বর কলাম চাচ্ছি না, so আমি -3 দিয়ে দিলাম, হয়ে গেল। এখন কথা হচ্ছে আমি -3 এর বদলে যদি কলমের নামটা লিখতাম, সে এইচ, সেটা কিন্তু কাজ করবে না। সো এই হচ্ছে বেজ আর এর কলাম নিয়ে কাহিনী। কিন্তু ডিপ লেয়ারের কাহিনীটা অনেক সহজ। ডিপ লেয়ারে কলাম সিলেক্ট করার জন্য ফাংশন আছে একটা, সেটার নাম হচ্ছে সিলেক্ট। সো আমি ডেটা থেকে কোনো কিছু সিলেক্ট করতে যাচ্ছি, সিলেক্ট নেম, তাহলে হচ্ছে আমার নেম কলামটা সিলেক্ট হয়ে যাবে। এবং এটা মাথায় রাখতে হবে যে ডিপ লেয়ারে কিন্তু কোনোভাবেই আমার কোনো একটা কলামকে ভেক্টর হিসেবে সিলেক্ট করা যাবে না। এখানে সবাই আসলে ডেটা ফ্রেম হিসেবে সিলেক্ট হবে। সো যেহেতু আমার কাছে একটা ফাংশনই আছে সিলেক্ট, সেখান থেকে আমি নেমটাকে সিলেক্ট করতে চাচ্ছি। সো সেইটার আউটপুটে কিন্তু একটা ডেটা ফ্রেমই আসছে। সো আমি মাল্টিপল সিলেক্ট করতে চাইলে, সো মাল্টিপল নাম দিতে হবে, যে নেম দেন এইজ। সো আমি এটা রান দিচ্ছি, সো মাল্টিপল হয়ে গেল। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাকে কিন্তু এখানে এই কোট মানে কোটেশনের ভেতরে লেখার কোনো প্রয়োজন নাই, কিন্তু এই কোটেশনের ভেতরে লিখলেও সমস্যা নাই। সো মানে লিখতে হবে না, বাট লিখলেও সমস্যা নাই, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন এটা ডিপেন্ড করতেছে যে আপনি কতটুকু কনসিস্টেন্ট। এখন আমি কখনো দেখি নাই যে এখানে কোটেশন দিতে হয়। ইভেন আমি যদি সিলেক্টেড ডকুমেন্টেশনটায় যাই, এটা হচ্ছে সিলেক্টেড ডকুমেন্টেশন, সেখানে যদি নিচের এক্সাম্পল গুলোতে যাই, এটা হচ্ছে এক্সাম্পল, তো সেখানে দেখেন এখানেও কিন্তু সেই কোটেশন গুলো দেয় নাই। যখন একটা মানে স্টার ওয়ার্স হচ্ছে একটা ডেটা ফ্রেম, ওই ডেটা ফ্রেমের স্পেসিফিক একটা কলামকে সিলেক্ট করছে, সো ডিরেক্ট সিলেক্ট মানে কলামের নামটা দিয়ে দিছে, সেখানে কোনো কোটেশন দিয়ে কলামের নামটা দেয় নাই। সো ওইটা আমি বলতেছিলাম যে চাইলে কোটেশন দেওয়া যায়, কারণ যখন ডিপ লেয়ারে আমরা কাজটা করছিলাম সেখানে কিন্তু আমরা কোটেশন দিয়ে দিয়েছিলাম। এখন কোটেশন দেওয়ার বাধ্যকতাটা হচ্ছে এই, তো এখানে আমাদের এখানে একটা ভেক্টর পাস করা লাগছিল। সো ভেক্টরের মধ্যে অবশ্যই কোটেশন রাখা লাগে, যেহেতু এটা একটা মানে ক্যারেক্টার ভ্যালু। কিন্তু এইখানে কিন্তু কোনো ক্যারেক্টার ভ্যালু বা এরকম কিছু হইতে হবে সেই রকম কোনো বাধ্যবাধকতা নাই। তো ওই কারণে হচ্ছে আমি সরাসরি কলামের নামটা লিখে দিলেই হয়ে যাচ্ছে। আরেকটা ওয়ে হচ্ছে কলামের পজিশনটা দিয়ে কলাম সিলেক্ট করা। সো এখানে আমি চাচ্ছি প্রথম এবং দ্বিতীয় কলাম সিলেক্ট করতে। সো 1 আর 2 দিলে হয়ে যাচ্ছে। আমি যদি 6 দিই তাহলে আমি 6 কলামটা পেয়ে যাব। সো এখানে নাম্বার দিয়ে করা হচ্ছে। এখন কথা হচ্ছে এটা আসলে খুব একটা ইউজ হয় না, আমরা ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে নাম দিয়ে সিলেক্ট করি। আর আমরা যখন একটা কলামকে রিমুভ করতে চাচ্ছিলাম, রিমুভ না মানে ওইটা বাদ দিয়ে বাকিগুলোকে সিলেক্ট করতে চাচ্ছিলাম, তো সেটার জন্য আমরা ডিপ মানে বেজারে কি করছিলাম, বিশাল কাহিনী, এখানে অনেক কিছু লেখা লাগছে, তারপর নাম্বার দিয়ে করা গেছে। কিন্তু ডিপ লার্নের সুবিধাটা হচ্ছে এখানে আমি সরাসরি ভেরিয়েবলটার নাম লিখতে পারি, ভেরিয়েবল না মানে কলামটার নাম লিখতে পারি। সো এটা যদি আমি রান দিই, তাহলে দেখবো যে ডেটা ফ্রেম থেকে ডিপার্টমেন্টটা চলে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু ডেটাতে ডিপার্টমেন্ট ছিল, এই যে ডিপার্টমেন্ট ছিল, কিন্তু যখন আমি এটা রান দিলাম সেখানে কিন্তু ডিপার্টমেন্টটা নাই। সো এই যে রানগুলো দিচ্ছি, খেয়াল করেন কোনোটাই কিন্তু ইন প্লেস রিপ্লেসমেন্ট হচ্ছে না। আমি যদি এটাকে অন্য কোথাও সেভ করতে চাই, আমাকে অবশ্যই লেটস সে ডেটা 2 আমি এখানে সেভ করতেছি। তো তখন হচ্ছে এই ডেটা থেকে ডিপার্টমেন্ট বাদে বাকি কলামগুলো সিলেক্ট হবে, হয়ে সেইটা ডেটা 2-তে সিলেক্ট মানে সেভ হবে, এবং আমি সেটা এনভায়রনমেন্টে দেখতে পারবো। তো এটা যদি আমি রান দিই, তাহলে দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্টে ডেট 2 নামে একটা নতুন অবজেক্ট ক্রিয়েট হয়েছে, যেখানে হচ্ছে 5টা ভেরিয়েবল আছে, সো একটা কম, মানে হচ্ছে ওই যে ডিপার্টমেন্টটা নাই। আমি চাইলে আরেকটা ডিলিট করতে পারি,
এবং আরেকটা ডিলিট করার জন্য আমি মাইনাস আইডি, তখন আইডিটাও মাইনাস হয়ে গেছে, মানে হচ্ছে নাই হয়ে গেছে। সো মাইনাস হয়েছে থেকে, এখান থেকে, এখান থেকে রিমুভ হয়ে এখানে সেভ হয়েছে জাস্ট। সো ডেটা টুতে কিন্তু ইন প্লেস রিপ্লেসমেন্ট হয় নাই, বরং আমি ডেটার উপরে কাজ করছি, কাজ করে সিলেক্ট করছি কিছু একটা, সেটা আমি ডেটা টুতে সেভ করছি। এখন এই যে আমি দুইটা মাইনাস করলাম, এই দুইটা মাইনাস অন্যভাবেও করা যেত, সেটা হচ্ছে যে সি দিয়ে এটা, এভাবে কিন্তু সেম কাজটা করা যায়। আমি ডেটাটা রিমুভ করে দিই বোঝার সুবিধার্থে। So, এখন যদি আবার এটা রান দিই, তাহলে দেখবো যে ডেটা টুটা ক্রিয়েট হয়েছে এবং সেখানে হচ্ছে ওই দুইটা কলাম নাই। তো খেয়াল করেন আমি কিন্তু এখানে সি দিয়ে কম্বাইন করে রান দিছি, বাট এখানে কিন্তু আমার কোটেশনটা দেওয়া লাগে নাই। সো এটা একটু মাথায় রাখবেন যে কোথায় কি লাগতেছে না লাগতেছে। এখন কথা হচ্ছে কোটেশনটা দিলেও কোনো সমস্যা নেই। এখন আপনি যদি কনসিস্টেন্ট থাকতে চান যে আপনি সব জায়গায় কোটেশন ইউজ করবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি ডকুমেন্টেশনও দেখছি যে এখানে ইউজ করে না, সো এই জন্য হচ্ছে আমিও ইউজ করি না। আর নাম্বার দিয়েও রিমুভ করা যায়, সিমিলার, মানে বেজারের মতোই, যে এখানে রান দিলে হচ্ছে 3 নাম্বার কলাম যেটা ছিল ডেটাতে সেটা শো করবে না। সো ডেটাতে কি ছিল, 3 নাম্বার কলাম এইজ ছিল। সো যখন আমি এটা রান দিলাম, সেখানে হচ্ছে এইজটা থাকবে না। এখন ডিপটারের অন্যতম পাওয়ারফুল বিষয় হচ্ছে এখানে আমি চাইলে ভিতরে আরো কিছু এক্সট্রা ফাংশন ইউজ করতে পারি। যেমন সিলেক্টের ভিতরে স্টার্টস উইথ একটা ফাংশন আছে, যার কাজ হচ্ছে যে আমি আমার কলামগুলোর কোনো স্পেসিফিক একটা, ধরলাম নামের সাথে ম্যাচ করে কিনা সেটা আমি সিলেক্ট করতে যাচ্ছি। যেমন ডেটাতে কি কি ছিল, নেম আইডি অনেক কিছু ছিল। সো আমি যদি চাই যে যার নামটা শুরু হবে পি দিয়ে, তাকে সিলেক্ট করতে, সেক্ষেত্রে তো স্টার্টস উইথ পি। সো এটা রান দিলে আমি হচ্ছে জাস্ট সেই কলামটাই পাবো। সিমিলারলি ফাংশন আছে এন্ডস উইথ। সো এটার, আমি যদি এটা হেল্পে যাই, আহ, আমার প্রয়োজন হচ্ছে ইয়েস, সরি, স্টার্টস উইথ, এই যে এখানে সেই ফাংশনগুলো আছে টাইডি সিলেক্টের মাঝখানে all of, any of, contains, ends with, everything, last whole। সো এগুলো যদি আপনার ভেতরে ক্লিক করে দেখেন, যে আমি স্টার্টস উইথে ক্লিক করলাম, সেখানে ভেতরে গেলে হচ্ছে আমি এক্সাম্পল পাবো। So ওগুলো থেকে আচ্ছা আপনি এক্সপ্লোর করতে পারেন, আসলে এখানে অনেক বিষয় আছে, সবগুলো আসলে দেখানো পসিবল না তো অল্প সময়ের মধ্যে। আর এখানে আচ্ছা এইটা বেশি মানে কাজে লাগে, সেটা হচ্ছে হোয়ার ফাংশনটা, যে আমি ডেটা ফ্রেম থেকে সেইগুলোকে সিলেক্ট করতে চাচ্ছি যারা নিউমেরিক। সো ডেটা থেকে সিলেক্ট হোয়ার দিস কন্ডিশন ফিল্ডস, সো তাদেরকেই ফিল আপ করবে যারা হচ্ছে নিউমেরিক। সো এটা যদি নাম দিই, তাহলে হচ্ছে শুধু নিউমেরিক কলমগুলো আসবে। তো সিমিলারলি আমি যদি ইজ ডট ক্যারেক্টার দিতাম, তখন আমাকে শুধু ক্যারেক্টার কলামগুলো দিত। So এটা এটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী সামনে অনেক কিছুই পাওয়া যাবে। এখানে হয়তো আমি সব দেখাইতে পারি নাই, বাট আর অনেকগুলো ফাংশন আছে এরকম, ওই যে আগের পেজে ছিল। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? তো আপনি একটা ভালো প্রশ্ন করছেন যে আমি স্পেসিফিক কিছু সিলেক্ট করব কিভাবে, তাই তো? তো দেখেন, ওই ডেটা দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে কমার আগে যে জায়গাটা আছে সেটা তো আমাদের রো, তাই না? তো এখানে আমি 1 থেকে যদি আমি 5 দেই, প্রথম 5টা পেয়ে যাব। সো এখানে আমি অ্যাকচুয়ালি যাই দেই না কেন সেই অনুযায়ী হচ্ছে আমাদের ফিল্টারিংটা হবে। সো এটা মানে কি, এটা কিন্তু 1 থেকে 5। আমি যদি 1 থেকে 10 দিই, তাহলে হচ্ছে আমি প্রথম 10টা পাবো। So এইভাবে হচ্ছে সিরিয়াল অনুযায়ী আমি ডাটাগুলোকে ফিল্টার করতে পারি চাইলে। আর স্পেসিফিক্যালি ধরেন, স্পেসিফিক্যালি 3 নাম্বারটা, 4 নাম্বারটা এবং 10 নাম্বারটা চাচ্ছি, সেভাবেও সেম কাজটা করা যায়। আর এটা যদি আমি ডিপ্লেয়ার দিয়ে করতে চাই, ডিপ্লেয়ার দিয়ে করতে চাইলে সেটার ফাংশন হচ্ছে স্লাইস। সো ডেটা, দেন হচ্ছে পাইপ করে দিচ্ছি স্লাইস। সো স্লাইসের ভেতরে আমাকে দিতে হবে হচ্ছে 10 দিলে 10 নম্বর অবজারভেশনটা সিলেক্ট হবে। আমি যদি 1 থেকে 10 চাই, তাহলে হচ্ছে এটা লিখতে হবে, তাহলে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত স্লাইস হয়ে যাবে, স্লাইস হয়ে আমার কাছে চলে আসবে। ব্যাপারটা হচ্ছে এরকম, ক্লিয়ার? স্লাইসটা খুবই ইন্টারেস্টিং।
এটা এটা হেল্প দেখলে হয়তো আরো কিছু থাকতে পারে, বাট আমি হয়তো আমার এইটুকুই প্রয়োজন ছিল। সাবসেট রোজ ইউজিং দ্য পজিশনস, হ্যাঁ। স্লাইস হেড মানে হচ্ছে প্রথম ছয়টা, সরি, আচ্ছা, স্লাইস হেড মানে হচ্ছে প্রথমটা সিলেক্ট হবে, স্লাইস টেল মানে হচ্ছে লাস্টেরটা সিলেক্ট হবে, এবং আচ্ছা রাইট, স্লাইস স্যাম্পলটা আমি ইউজ করছিলাম মনে পড়ছে। স্লাইস স্যাম্পলটা একটু ইন্টারেস্টিং। এটা হচ্ছে র্যান্ডমলি কিছু ডেটা আমাকে সিলেক্ট করে দিবে। So, আমার ডেটা থেকে ধরেন 3 দিলাম। স্লাইস স্যাম্পল মানে হচ্ছে র্যান্ডমলি সিলেক্ট রোজ। স্লাইস স্যাম্পলের আর্গুমেন্ট গুলো কি? হ্যান, আচ্ছা, আচ্ছা, আর্গুমেন্টে লিখতে হবে n ইকুয়াল টু 3। সেখানে হচ্ছে আমাকে তিনটা আর্গুমেন্ট, তিনটা ভ্যালু এখানে র্যান্ডমলি দিয়ে দিল। So, আমি যদি আবার রান দিই এটা চেঞ্জ হয়ে যাবে। আগের বার আমি দশম, পঞ্চম এবং সপ্তম অবজারভেশন পাইছিলাম, এখন পাচ্ছি 659। সো এখানে অবশ্যই সিড ভ্যালু সেট করার একটা বিষয় আসবে। সো এখন হচ্ছে আমি সেমটা বারবার পাবো। ঠিক আছে। ওকে, ক্লিয়ার। জি ভাই, থ্যাঙ্কস। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে? রিভিশন বের করি। আচ্ছা, সো এখন আমরা দেখবো যে কিভাবে একটা কলাম ক্রিয়েট করা যায়। তো বেস আর এ কলাম ক্রিয়েশনটা হয়তো আমরা অলরেডি ডাটা ফ্রেমের ক্লাসটা যেদিন করছিলাম সেদিন ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। বাট আজকে যেহেতু টপিকের মধ্যে পড়ে, সো এখানে হচ্ছে আমি বেস আর দেখবো, দেন হচ্ছে ডিপ্লয়ার দিয়ে বের করে সেটা দেখবো। তো প্রথমে আমি একটা কাজ করি, ডেটা ফ্রেমটা আরেক এক নজর দেখে নিই। কারণ আমি যখন ডেটা ফ্রেম নিয়ে কাজ করি বারবার এটার দিকে তাকায় এটার সাথে পরিচিত হয়ে নিতে হয়। যে কোনো সময় দেখা যায় ডেটার একটা প্রজেক্ট আসছে, সেটা নিয়ে কাজ করতে গেলে প্রথম 4-5 দিন যায় শুধুমাত্র ডেটার সাথে পরিচিত হয়ে যায়। সো এইটা হচ্ছে আমাদের ডেটা ফ্রেম। এখানে যদি আমি একটা নতুন কলাম এড করতে চাই, লেটস সে এক্সপিরিয়েন্স, তো এখানে 10টা অবজারভেশন থাকতে হবে। এখানে 10টা আছে কিনা চেক করে নিই ফার্স্টে। আচ্ছা, চেক করা গেল না। লেন্থ 10, ঠিক আছে। সো এখানে 10টা অবজারভেশন আছে। সো আমি যদি ডেটা ফ্রেমের, মানে এটার নামই আমি ডেটা দিছিলাম, ঠিক আছে, এটার নাম অন্য কিছু দেওয়া যেত। সো এই ডেটাতে যদি আমি একটা নতুন কলাম ক্রিয়েট করতে চাই যার নাম হবে এক্সপেরিয়েন্স, সো সেটার জন্য হচ্ছে $সাইন দিয়ে জাস্ট আমাকে নামটা দিয়ে দিলেই হবে, এক্সপিরিয়েন্স। তো সেখানে হচ্ছে আমি এটা অ্যাসাইন করে দিচ্ছি, অ্যাসাইন অপারেটরটা দিয়ে। সো এটা রান দিই। এখন যদি আবার ডেটাটা দেখি, তাহলে দেখবো যে এখানে এক্সপিরিয়েন্স নামে একটা কলাম চলে আসছে, যেটা আগে ছিল না। সো এখানে যেই সিরিয়ালের নাম্বারগুলো অ্যাড করা হয়েছে সেই সিরিয়ালেই কিন্তু এখানে ভ্যালুগুলো আসছে। সো সেটা মাথায় রাখতে হবে। এখন আমি যদি একটা কনস্ট্যান্ট কলাম অ্যাড করতে যাই, সেই কলামের সবগুলো ভ্যালু সেম, তো সেটার জন্য আমি জাস্ট, এই যে এটা হচ্ছে সেই এক্সাম্পলটা, এটা হচ্ছে কলামের নাম, এটা হচ্ছে সেই ভ্যালুটা যে ভ্যালুটাকে আমি সব জায়গায় চাচ্ছি, আর এটা হচ্ছে আমার ডেটা ফ্রেমের নাম। তো এটা রান দিলে, এখন যদি আমি ডাটাটা একটু চেক করি, তাহলে দেখা যাবে যে একটা নতুন কলাম অ্যাড হয়েছে সবার লাস্টে। সো মাইন্ড ইট, যখনই আমি কোনো কলাম মানে ক্রিয়েট করতেছি এখানে, সেগুলো সবার লাস্টে কি অ্যাড হচ্ছে। সো সেটা কিন্তু কখনোই মাঝখানে বা শুরুতে অ্যাড হচ্ছে না। সো এই পর্যন্ত তো ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে যে একটা নতুন এমন কলাম ক্রিয়েট করব যে আসলে অন্য দু একটার ক্যালকুলেশন করার পরে আসছে। সো এটা কিরকম? যেমন এখানে হচ্ছে যে আমি স্যালারির সাথে ওই মানুষগুলোর পারফরমেন্স স্কোর মাল্টিপ্লাই করে সেটার সাথে 0.0001 মাল্টিপ্লাই করে যে ভ্যালু আসবে, সেই পরিমাণ টাকা আমি তাকে বোনাস দিব, এটা চিন্তা করছি। তো সেটাই আমি এখানে করলাম। প্রথম হচ্ছে ডেটার নাম, দেন হচ্ছে সেই কলামটা, সিমিলারলি মাল্টিপ্লাই সাইন, দেন আবার ডেটার নাম সেই কলামটা, দেন মাল্টিপ্লাই সাইন, দেন হচ্ছে আমি যত দিয়ে এটার মাল্টিপ্লিকেশন করতে চাচ্ছি সেটা। তো শুধু এইটুকু রান দিলে আমি হচ্ছে একটা ভেক্টর পাবো। এটা হচ্ছে সেই ভেক্টরটা। এই ভেক্টরটাকে আমি যদি এখন একটা নতুন কলামে অ্যাড করতে চাই, সেজন্য আমি প্রথমে ডেটা ফ্রেমটার নাম লিখবো, দেন অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে আমার কলামের নাম, দেন $সাইনটা অবশ্যই রাখতে হবে। সো এটা যদি আমি রান দিই, তাহলে হচ্ছে সবার লাস্টে দেখা যাচ্ছে যে একটা নতুন কলাম অ্যাড হয়ে গেছে বোনাস নামে। সো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, এটা খুবই বেসিক জিনিস। এখন আহ মনে আছে অনেকের, কন্ডিশনাল ক্লাসে আমি কথা বলতেছিলাম ভেক্টরাইজড ইফ এলস দিয়ে। সো ইফ এলস এর কাজটা কি ছিল? ইফ এলস এর শুরুতে একটা কন্ডিশন সে চেক করে, যদি সেই কন্ডিশনটা ট্রু হয় তাহলে প্রথমে যেটা আছে সেটা রান হয়,
যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে পরে যেটা আছে সেটা রান হয়। ঠিক আছে? সো আমি যদি এইটুকু ফার্স্টে রান দিই তাহলে কি আসবে? ট্রু ফলস, ট্রু ফলস। সো তার মানে এখানে ট্রু ছিল, সেই জন্য হচ্ছে এখানে ট্রু দেখাচ্ছে, কারণ হয়তো পারফরমেন্স স্কোরের প্রথম ভ্যালুটা 85-এর চেয়ে বড় বা ইকুয়াল ছিল। তো সেই জন্য হচ্ছে এরকম আউটপুটটা দেখাচ্ছে। তো আমি যদি এই সবটা রান দিই তাহলে এই ট্রু ফলস গুলা অ্যাকচুয়ালি হাই পারফর্মার মানে হাই পারফর্মার নামে একটা কলামে চলে যাবে। তো এটা আমি রান দিচ্ছি, দেন ডেটাটা আমি একটু চেক করি। সো এই কলামটা নিচের লাইনে চলে আসছে উপর থেকে, কারণ এদিকে জায়গা নাই। So আমি যদি এটা একটু এরকম টেনে দিই, দেন ডেটাটা আবার রান দিই, তাহলে এখানে চলে আসবে, এখানে দেখা যাবে আর কি। সো দেখা যাচ্ছে অনেকেই এখানে ট্রু আছে, তিনজন মানুষ আছে যারা ফলস, তারা হাই পারফর্মার না। কারণ হচ্ছে তাদের এই পারফরমেন্স কোডটা 85-এর নিচে। সো এই যে এটা ট্রু কারণ ওটা হচ্ছে 88-এর উপরে, এটা ফলস কারণ এটা হচ্ছে 78, সো অবভিয়াসলি 85-এর নিচে। সো এইভাবে হচ্ছে আমার এই নতুন কলামটা ক্রিয়েট হয়ে গেল। সো আমি চাইলে এখন এই কলামটাকে একটা ফিল্টার হিসেবে ইউজ করতে পারি, কারণ এখানে ট্রু ফলস আছে। যখন এখানে ট্রু ফলস আছে তার মানে এটা একটা ফিল্টার হিসেবে ইউজ করা পসিবল। যেমন আমি যদি ডেটা দিয়ে থার্ড ব্র্যাকেট দিই, দেন আবার ডেটা দিয়ে ডলার সাইন দিয়ে হাই পারফর্মার, দেন কমা, সেখানে কিন্তু আমার কোনো কন্ডিশন দেওয়ার প্রয়োজন নাই, কারণ এটা নিজেই অলরেডি একটা কন্ডিশন। সেটাকে যদি আমি এখন রান দেই, আমি শুধু সেই কলামগুলোকে পাবো যারা হাই পারফর্মার। ঠিক আছে? সরি, সেই রো গুলোকে পাবো যারা হচ্ছে হাই পারফর্মার। সেখানে হচ্ছে ট্রু যেহেতু, সো এগুলো আমার চলে আসছে। এটা আশা করি আমাকে সবার ক্লিয়ার। আমি যদি হাই পারফর্মার মানে হাই পারফরমার, সরি, এটার অপোজিটটা চাই, তো সেক্ষেত্রে হচ্ছে এই সামনে একটা এক্সক্লামেটরি সাইন ইউজ করতে হবে। সো তাহলে এক্সক্লেমেটরি সাইন ইউজ করে আমি জাস্ট এই নতুন একটা কলাম অ্যাড করে দিচ্ছি, তাহলে হচ্ছে এটার অপোজিটটা হয়ে যাবে। সো এটা রান দিলাম। এখন যদি ডেটাটা চেক করি তাহলে দেখা যাবে নতুন একটা কলাম অ্যাড হয়েছে যেখানে হচ্ছে ফলস। সো এক্স্যাক্টলি অপোজিটটা হবে, বিকজ আমি অপোজিটটা এখানে এন্ট্রি দিতে বলছি। সো এইভাবে এই কাজগুলো করা যায়। এখন এখানে চাইলে আমি ট্রু ফলস না দিয়ে অন্য কিছু দিতে পারতাম, যেমন আমি এখানে লিখতে পারতাম যে ইয়েস, আদারওয়াইজ ফলস। সো তখন করলে কি হইতো? তখন এরকম আউটপুট আসতো। এবং তখন কিন্তু এই হাই পারফর্মারকে তখন আর এরকম লজিক হিসেবে ইউজ করা পসিবল হইতো না, কারণ সেই ভেক্টরটা তখন আর কোনো লজিক্যাল ভেক্টর না, সেটা এখন একটা ক্যারেক্টার ভেক্টর হয়ে গেছে। সো এটা যদি রান দেই আমাকে হচ্ছে এরকম মিসিং দেখাবে, কোনো কিছু আর আসে নাই। সো তখন এখানে ইকুয়াল ইকুয়াল দিয়ে ইয়েস কিভাবে ফিল্টার করার প্রয়োজন হতো। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার, আগের জায়গায় নিয়ে এলি। এখন ডিপ্লয়ার দিয়ে সেম কাজটা কিভাবে করা পসিবল? আহ আচ্ছা, সো ডিপ্লয়ার দিয়ে সেম কাজটা আমার এইটুকুর মধ্যে করা পসিবল। এতক্ষণ যা যা করছিলাম কি কি করে আসছি একটু দেখি। প্রথমে ডেটাতে এক্সপিরিয়েন্স বলে একটা নতুন কলাম অ্যাড করছি। সো সেটার জন্য আমরা এই এখানে একটা লাইন দিচ্ছি। এখন খেয়াল করেন এই যে লাইনগুলো, এই পুরো ক্যালকুলেশন সবকিছু কোথায় হচ্ছে? মিউটেট এই একটা ফাংশনের ভেতর হচ্ছে। সো আমরা ডেটাটাকে নিলাম, নিয়ে পাইপ করে দিলাম এই মিউটেটের ভেতরে, এবং মিউটেটের ভেতরে কিছু কাজ হচ্ছে। প্রথম কাজটা হচ্ছে এক্সপিরিয়েন্স একটা কলামের হচ্ছে, দেন কমা দিয়ে, so মাথায় রাখতে হবে এখানে একটা কমা আছে, এটা জাস্ট একটা কমেন্ট। এই কমেন্টগুলো আপনাদের বোঝানোর জন্য লেখা হয়েছে, এই কমেন্টগুলো কিন্তু আমার না দিলেও হইতো। সো এই কমা দিয়ে নেক্সট কোন কলামটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা, সো নেক্সটে যাচ্ছে একটা কনস্ট্যান্ট কলাম অ্যাড হোক, দেন চাচ্ছি একটা হাই পারফর্মার কলাম ক্রিয়েট হবে যেখানে ট্রু থাকবে যখন পারফরমেন্স স্কোর হচ্ছে 85 বা তার চেয়ে বেশি। আর একটা লো পারফর্মার কলাম ক্রিয়েট হবে যেটা হচ্ছে এক্স্যাক্টলি অপোজিট টু হাই পারফর্মার। আর হচ্ছে একটা বোনাস কলাম ক্রিয়েট হবে যেটা হচ্ছে স্যালারি মাল্টিপ্লাইড বাই পারফরমেন্স স্কোর মাল্টিপ্লাইড বাই দিস ভ্যালু। সো এটা যদি রান দেই, আমি কোথাও অ্যাসাইন করতেছি না, আমি জাস্ট রান দিচ্ছি। So আমি যদি এটা রান দেই তাহলে দেখা যাবে কনসোলে এই পুরো কাজটা হয়ে গেল। এক্স্যাক্টলি কি হইলো এখানে? এখানে ডেটাটা নিয়ে সেটার উপরে কিছু কাজ করা হয়েছে, কাজ করে এক্সিস্টিং যা আসছে তাই কিন্তু আমাকে দেখাচ্ছে। So এটা হচ্ছে মিউটেড ফাংশনটার সুবিধা। আমাকে মাল্টিপল কাজ এভাবে একটা একটা করে করা লাগলো না, আমি জাস্ট সরাসরি ডেটার উপরে কি কি চাই না চাই সবকিছু এভাবে একটার পর একটা দিয়ে দিলে হয়ে যায়।
কমেন্টটা নিয়ে আসলাম যাতে আপনারা পরে ইউজ করতে পারেন। আর এটাকে আমি এক জায়গায় সেভ করি, লেটস সে ডেটা 3, কারণ আমাদের কাছে এখন পর্যন্ত ডেটা 1 আছে, ডেটা 2 আছে, ডেটা 3 আছে, ডেটা 1 নাই। তো এটার নামে একটি ডেটা 1 দেওয়া যেত। যাই হোক, অনেক দূর চলে আসছি, আর নামের মধ্যে যাবো না। সেটা রান দিলে আমাদের ডেটা 3টা চলে আসলো। সো ডেটা 3-তে এইসব ভেরিয়েবল আছে। আচ্ছা, ডেটাতে 11 কেন? আচ্ছা, ডেটা কোথায়? আচ্ছা, সবার উপরে না? আচ্ছা, এটা আরেকবার রান দিয়ে আসি, কারণ ডেটাতে 6 ভেরিয়েবল ছিল। সো কোনো কারণে হয়তো আমি রিপ্লেস করে ফেলছিলাম ডেটা নিয়ে কাজ করার সময়। ডিপ্লেটা যখন রান দিছি, তখন মনে হচ্ছে আমি রান দিছিলাম, যে কারণে হচ্ছে ডেটাটা রিপ্লেস হয়ে গেছিল এই বাকি কলামগুলো দিয়ে। সো মাথায় রাখতে হবে এই জিনিসগুলো যখন কাজ করবেন। তখন আমার এক্সিস্টিং ডাটা যদি কোনো কিছু দিয়ে রিপ্লেস হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে আবার মানে অরিজিনালে ফিরে যাওয়া কঠিন হইতে পারে উপরে কোথায় ছিল সেই অরিজিনালটা আমি হারাই ফেলছি। সো কাজ করতে করতে এটা অভ্যাস হয়ে যাবে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, মিউটেড নিয়ে কোনো কোশ্চেন ছিল না, সো আমি কন্টিনিউ করতেছি। তো কোনো কলামকে রিমুভ করতে চাইলে কিভাবে করা যায়? সো অলরেডি আমি ডিপ লেয়ারে যখন ছিলাম তখন দেখাইছিলাম যে সিলেক্টের ভেতরে যদি মাইনাস দিয়ে দিই, কোথায় ছিল, মাইনাস দিয়ে দিই, সেটা অ্যাকচুয়ালি রিমুভ হয়ে যায়। বেস আর এর মধ্যেও কিভাবে করে সেটা দেখছিলাম। বাট এখানে হচ্ছে আরেকটা ওয়ে আছে বেস আর, সেটা হচ্ছে যে লেটস সে এই যে আমাদের ডেটা কলামটা, এইখানে ডেটা কলাম না, সরি, ডেটা 2, সেটা রান হয়ে গেছে। তো ডেটা 3 যে কলামটা ছিল সেখানে অনেকগুলা কলাম ছিল, রাইট? তো সেখান থেকে যদি আমি কোনো একটাকে রিমুভ করে দিতে চাই, লেটস সে কনস্ট্যান্ট কলাম, তো সেটা করার জন্য আমি জাস্ট এই কনস্ট্যান্ট কলামে নাল অ্যাসাইন করে দিব। সো নাল অ্যাসাইন করে দিলে এমন না যে এটা সবগুলো কলামে নাল হয়ে যাবে, বরং এর মানে হচ্ছে এই কলামটা নাই হয়ে যাবে। রান দিলাম। এখন যদি আবার এটা রান দিই, তাহলে দেখা যাবে যে ওই কলামটা নাই, কনস্ট্যান্ট কলামটা নাই। এবং আরেকটা ওয়ে হচ্ছে যেটা উপরে দেখা আসছি, যে পার্সেন্ট এক্সক্লেমেটরি সাইন ইউজ করা। এক্সক্লেমেটরি সাইন ইউজ করলে আমি যাদেরকে ফিল্টার করতেছি তারা অ্যাকচুয়ালি নেগেটিভ দেখাবে, মানে ফলস হয়ে যাবে। সো ডিপ লেয়ারে তখন এইটা রান দিলে দেখা যাবে যে ওই ভেরিয়েবল নাই। তো এটা যদি রান দিই এবং এখানে চেক করি, ডেটা 3 হাই পারফর্মার, লো পারফর্মার, ঠিক আছে, ঠিক আছে। ও সরি, আচ্ছা, ভুলটা দেখেন কোথায় হয়েছে। আমি চেকটা করতেছি কিসের উপরে? ডেটার উপরে। এবং সিলেক্ট করতেছি কোথা থেকে? ডেটা 3 থেকে। এবং অ্যাসাইন করতেছি কোথায়? ডেটা 3-তে। সো যদি আমি এটা রান দিই, আমি ভেতরের অবস্থাটা দেখে আসি, এটা রান দিলে সবকিছু ফলস। কারণ কি? কারণ হচ্ছে ডেটাতে এই ভ্যালু, এই ভেরিয়েবল গুলো নাই। ঠিক আছে, তো এটা আছে হচ্ছে ডেটা 3-তে। সো এটা একটু মাথায় রাখতে হবে যখন হচ্ছে আমি একটা ডেটার কয়েকটা ভার্সন ক্রিয়েট করে ফেলবো। কোথায় কি আছে না আছে সেটা হয়তো এরকম নজর এড়ায় যাবে। সো এই জিনিসগুলো হচ্ছে চিন্তা রাখতে হবে সবসময়। সো এটা রান দেই, তারপর ডেটা 3টা চেক করি, সেখান থেকে আছে যে সেটা আর নাই। তো ডেটা 3 থেকে ওই ভেরিয়েবল গুলো এখন সরে গেছে। তো সেম কাজটা কিভাবে ডিপ্লেয়ার দিয়ে করে সেটা অলরেডি দেখাইছি, মাইনাস দিয়ে করা হয়। সো এটার জন্য আবার ওই ডেটাটা উপর থেকে রান দিয়ে আসতে হবে, নইলে হচ্ছে এগুলো আর থাকবে না। তো আমি একটু কলাম উপর থেকে রান দিয়ে নিয়ে আসি। সেটা হচ্ছে আমাদের ডেটা। আচ্ছা, এইভাবে কেন যাচ্ছি আমি? এটা দিয়ে কেন যাচ্ছি না? রিমুভিং কলামস ডিপ্লেয়ার, সেই জায়গায় আছি আমি না? তো এখানে হচ্ছে আমি ডেটা তার একবার রান দিই। সেই হচ্ছে আমাদের সেই ডেটা। এবং ডেটা থেকে আমি চাচ্ছি লেটস সে পারফরমেন্স কোডটাকে রিমুভ করব। পারফরমেন্স কোডটাকে রিমুভ করে ডেটাতেই আবার সেভ করে দিচ্ছি। সো পারফরমেন্স কোডটা এখন নাই। আমি যদি আরো দুইটাকে এডিট করতে চাই,
যেমন ধরলাম ডিপার্টমেন্ট, তারপর এইজ, সেটা আমি অলরেডি দেখছি। আমি যখন কোডটা লিখছিলাম তখন ভুল হয়েছে, আমি মাথায় ছিল আমাদের উপরে এগুলো চলে আসছে অলরেডি। নতুন যেটা আছে সেটা হলো আমি হোয়ার ফাংশন দিয়েও সেম কাজটা করতে পারি। যে আমার ডেটাতে ধরেন, ডেটাতে অনেক কিছুই আছে, সেখান থেকে আমি যতগুলা ক্যারেক্টার ভেরিয়েবল আছে সবাইকে রিমুভ করে দিব। নট নেসেসারিলি আমি সিলেক্ট করবো, আমি রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে সেটাকে কোথাও অ্যাসাইন করবো। সেই কাজটা আমরা হোয়ার দিয়ে করতে পারি। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে যে সিলেক্টের ভিতরে হোয়ারের আগে মাইনাস দিয়ে দিবেন। তাহলে হচ্ছে যেই সব ভেরিয়েবল বা কলাম এই জিনিসটা স্যাটিসফাই করবে তারা সিলেক্ট হবে না। তো শুধুমাত্র তারাই সিলেক্ট হয়েছে যারা হচ্ছে নিউমেরিক। সো ইটস জাস্ট অপোজিট। আমি যদি চাইলে এখানে ইচ্ছা করলে ইজ ডট নিউমেরিক দিয়েও সেম আউটপুটটাই পাইতে পারতাম। বাট যখন আমাদের ডেটা ফ্রেমে অনেকগুলা ডেটা টাইপ থাকতে পারে, তো হয়তো লজিক্যাল আছে, ফ্যাক্টর আছে, ক্যারেক্টার আছে, তো সবাই যদি থাকে এরকম এবং আমার যদি স্পেসিফিকলি একটা বাদ দেওয়ার প্রয়োজন হয়, তো সেসব ক্ষেত্রে হচ্ছে এরকম ভাবেই আসলে সিলেক্ট করাটা বেটার। সো এডিট করে কি হবে, আমরা অলরেডি মনে হয় এডিটের পার্টটাও দেখে আসছি। তো আমার মনে হচ্ছে এগুলো সব আহ, বারবার করে চলে আসতেছে। আর এডিট রোজ, এডিট কলামস, ওকে। সো রিনেম এ কলাম, আচ্ছা ভালো কথা, এটা আসলে নাই। উপরে দেখেন বেস আরে, বেস আরে ঠিক আছে, আমরা ডিপ্লয়ারে নাই। বেস আরে আমরা একটা কলামের নেম কিভাবে এডিট করি, গতদিন মনে হয় এটা নিয়ে দেখা কথা বলছিলাম। সো ডেটটা যদি আমি আবার নিয়ে আসি, সরি, ডাটাটাকে যদি আমি আবার রান দিই, ওকে ডাটাটা চলে আসছে। এটা হচ্ছে আমাদের ডেটা। সো এই ডেটার, মনে করেন এই কলামটাকে এডিট করতে চাচ্ছি, এটার নাম আমি চেঞ্জ করে দিব মান্থলি স্যালারি। তো ডিপ্লয়ারে যদি আমি সেম কাজটা করতে চাই, সেটার জন্য কতটা ইজি আমি বলি। প্রথমে ডেটা যার উপর আমি কাজ করতে চাচ্ছি, দেন পাইপ অপারেটর, আমি এটাকে পাস করে দিব রিনেম ফাংশনের ভিতরে। এটার ভিতরে কি হচ্ছে, প্রথমে থাকবে হচ্ছে যে চেঞ্জ করা নামটা কি হবে, আর এই পাশে থাকবে হচ্ছে এক্সিস্টিং নামটা কি আছে, মানে যেটাকে চেঞ্জ করে আমি যেটাতে বানাতে চাচ্ছি। সো এইটা রান দিলে আমাদের নামটা হয়ে যাচ্ছে মান্থলি স্যালারি। সো আমি আর হচ্ছে ওই মডিফাই করলাম না, কারণ বারবার মডিফাই করলে হচ্ছে বারবার এটাকে রান দেওয়া লাগতেছে। সো মডিফাই না করেই রান দিয়ে দেখাইলাম। আর মিউটেট কিভাবে করে এটা তো আমরা অলরেডি জানি। মিউটেট ফাংশনটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা মডিফাই করি। সো যে কোনো কলামকে মডিফাই করতে চাইলে আমরা মিউটেট ফাংশনটা ইউজ করি। এখন এখানে কি করতেছি, আমরা এজ কে প্লাস করতেছি 1 দিয়ে। ধরলাম 2024 থেকে 25 হয়েছি, তাদের সবার বয়স অবভিয়াসলি 1 বছর করে বাড়ছে। সো H+1 দিলাম, তাদের বয়স 1 বছর বেড়ে গেছে। So আগে ছিল 25, এখন হচ্ছে 26। যাক, এটা একটা ছোট এক্সাম্পল। এবং এখানে চাইলে আমি মাল্টিপ্লিকেশন করতে পারতাম, যে আমি তাদেরকে আসলে মাস না, সরি বছর না, মাসে দেখবো। তো তার বয়স হচ্ছে 30 মাস, তার বয়স হচ্ছে 420 মাস। এই তো ফান হিসেবে দেখাচ্ছিল এটা। আর তাহলে বেস আরে কিভাবে করে, বেস আরে বেশ জটিল, অনেক কাহিনী। হ্যাঁ, তো প্রথমে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি এখানে আসলে কি হচ্ছে। প্রথমে আমরা কলাম নেমসটাকে সিলেক্ট করলাম, কল নেমস। কল নেমস থেকে সেই সব কল নেমস আমরা সিলেক্ট করতেছি থার্ড ব্র্যাকেট দিয়ে, যেসব কল নেমসে কল নেমস ইকুয়াল টু স্যালারি। সো হুইচ দিয়ে আমরা পজিশনটাকে নিচ্ছি, হুইচ পজিশন, হুইচ পজিশনে এটা স্যাটিসফাই করছে বা ট্রু। সো এইটুকু রান দিলে হচ্ছে আমরা একটা নাম্বার পাবো। সো এটা মানে হচ্ছে 4 নাম্বার কলাম। বাট আমি যদি শুধু এইটুকু রান দিতাম, আমি হচ্ছে ট্রু ফলস টাইপের কিছু জিনিস পাইতাম, ফলস 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 ট্রু। সো 4 নাম্বারটা যেহেতু ট্রু, সেই জন্য এটাকে হুইচের ভিতরে পাঠানোর পর আমাকে 4 নাম্বারটা দিছে। সো এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে এই কলাম নেমসটাকে সিলেক্ট করলাম। তাহলে এই কলাম নেমটা হচ্ছে স্যালারি। দেন আমি স্যালারিটাকে রিপ্লেস করে দিচ্ছি মান্থলি স্যালারি দিয়ে। সো তখন হচ্ছে অ্যাসাইন করে দিলাম মান্থলি স্যালারি। এখন যদি আবার ডেটা চেক করি, তাহলে দেখা যাবে যে এটা এখন মান্থলি স্যালারি। মানে কি পরিমাণ ঝামেলা করে এই রিনেমটা করা লাগছে, এবং সমস্যাটা হয়েছে কি, যে এটা অ্যাকচুয়ালি ইন প্লেস রিমুভ মানে রিনেম হয়ে গেছে। So আমার ডেটার নামটা যদি আমি এখন আবার দেখি, দেখা যাবে যে এটা এরকম হয়ে গেছে।
কিন্তু ডিপ্লারে কিন্তু সেই সুবিধাটা আছে যে আমি চাইলে এটা ইন প্লেস রিমুভ মানে রিনেম হইলো না, এটাকে আমি জাস্ট শো করলাম, রিনেম অন্য জায়গায় রিনেম করে অন্য কোথাও সেভ করতে পারতাম চাইলে, কিন্তু এখানে সেই সুযোগটা নাই। So আমি তাহলে ডেটাটাকে আবার রান দিতে হবে, নইলে দেখা যাবে যে ডিপ্লয়ারে এটা কাজ করতেছে না। হুম, ঠিক আছে, এখন আমরা এডিট করব, রো এডিট করব। রো কিভাবে এডিট করা পসিবল, যেটা বলতেছিলাম, আমরা তো অলরেডি জানি রো কিভাবে সিলেক্ট করে এবং কলাম কিভাবে সিলেক্ট করে বেসারে। সো যদি শুধু এইটুকু রান দেই আমরা কি পাবো? একটা নাম্বার পাবো। কেন? কারণ এই যে সরি, কারণ হচ্ছে এই যে এখানে যে ফিল্টারটা দিলাম আমি, শিহাব, এই ব্যক্তি কিন্তু একজনই এবং এর এন্ট্রি একটাই, শিহাব একবারই আছে। তো শিহাবটা যখন আমি রান দিলাম তখন আমি একটা স্পেসিফিক রো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এইটা দিয়ে আমি একটা স্পেসিফিক কলামকে সিলেক্ট করলাম। তো সেই জন্য হচ্ছে আমি ওই শিহাবের পারফরমেন্স স্কোর কত, সেটা হচ্ছে 88। তো যদি এমন হয় যে শিহাবের পারফরমেন্স স্কোরটা ভুলে 88 হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি 80 হবে। তো সেই এডিটটাই অ্যাকচুয়ালি আমরা এইভাবে করতেছি। এটা রান দিলে এখন দেখা যাবে যে, সরি, আরে কি হচ্ছে, তো এখন দেখা যাবে যে শিহাব কোথায়, এটা হচ্ছে শিহাব এবং শিহাবের পারফরমেন্স স্কোর হচ্ছে 80। তো এটাও কিন্তু ইন প্লেস রিপ্লেস হয়ে গেছে। So আমার আমার ডেটাটা আবার রান দেওয়া লাগবে যদি আমি অরিজিনালটা চাই, এখান থেকে রান দিতে হবে। সো তো এখন আমি একটা নতুন রো যদি অ্যাড করতে চাই, সেটা কিভাবে করা পসিবল, সেটা রোয়ে হচ্ছে একটা ফাংশন ইউজ করতে হবে, তার নাম হচ্ছে আর বাইন্ড, বা এটাকে রো বাইন্ডও বলা হয়, রো বাইন্ড। সো রো বাইন্ডের কাজ হচ্ছে একটা নতুন কলামকে আমি অ্যাড করে দিব। সো নতুন কলাম না, সরি, নতুন রো অ্যাড করে দিব। সো নতুন রোটা কি হইতে পারে, যে ধরলাম 11 নম্বর একজন আইডি আসবে, 11 আইডি, তার নেম হবে নাদিয়া, তার এইজ হবে 26। সো এক্স্যাক্টলি এখানে যে কলামগুলো আছে প্রত্যেকটা কলামের ভ্যালু এখানে অ্যাসাইন করা হয়েছে। সো তার মানে এটা একটা নতুন ডেটা ফ্রেম এবং সেটার নাম আমি দিলাম নিউ রো। সেটা যদি আমি রান দিই এবং চেক করি, তাহলে দেখা যাবে যে এটা হচ্ছে একটা ডেটা ফ্রেম উইথ ওয়ান রো। সো এই ডেটা ফ্রেমটাকেই যদি এখন ডেটার সাথে অ্যাড করতে চাই, মানে অ্যাপেন্ড করতে চাই, অনেকভাবে চিন্তা করা যায় অ্যাপেন্ড করা, তো নিচে অ্যাড হয়ে যাবে সবার লাস্টে। সেটার জন্য হচ্ছে আমরা আরবাইন্ড ফাংশন ইউজ করবো। সো আরবাইন্ডের প্রথমে দিচ্ছি ডেটা, পরে দিচ্ছি নিউরো। আমি যদি নিউরোটা আগে রাখতাম তাহলে কিন্তু মানে প্রথম রোটাতে ওই নিউরো চলে যেত, আর ডেটার যে রো গুলো আছে তারা হচ্ছে নিচে অ্যাড হইতো, নিচে থাকতো। সো আমি প্রথমেই এটা অ্যাসাইন করবো না, আমি প্রথমে প্রিন্ট করে দেখি। তো নাম্বার অফ কলামস অফ আর্গুমেন্টস ডু নট ম্যাচ, তার মানে একটা ঘটনা হয়ে গেছে, কোন একটা জায়গায় ঝামেলা হয়েছে। ঝামেলাটা কি, ডেটাতে কতগুলো কলাম আছে, 1 2 3 4 5 6, ইউরোতে কতগুলো আছে, 1 2 3 4 5 6 7। সো বোনাসটা অ্যাকচুয়ালি যাবে না, হ্যাঁ পারফরমেন্স স্কোর পর্যন্ত আছে, বোনাসটা নাই। সো এটাকে সরাই দিতে হবে। সো এখন এটা ঠিকঠাক যাবে। সো আশা করি এররটা কেন আসছিল এবং এরর সলিউশনটা কি, সেটা কেন হয়েছে, এটা আশা করি এখন ক্লিয়ার। সো এখন এটা রিমুভ করা যায় কি? রিমুভ করার জন্য ওই সেম জিনিস, আমি জাস্ট একটা রো সিলেক্ট করব, যে রোটাতে মানে আমি রো গুলোকে সিলেক্ট করব ডেটা থেকে, সেই রো গুলোকে সিলেক্ট করব যে রো গুলোতে নেম ইকুয়াল টু না দিয়া না, সো নট ইকুয়াল টু না দিয়া। সো যদি আমি এটা রান দিই তাহলে দেখা যাবে যে ওই ডেটা থেকে এই না দিয়াটা রিমুভ হয়ে যাবে। তো আগের লাইনে যেহেতু আমি অ্যাকচুয়ালি অ্যাসাইনই করি নাই, সো এটা রান দিলে অ্যাকচুয়ালি কিছু হবে না, যা আছে তাই থাকবে। সো আমি ডেটাটা রান দিই আগে, সরি ডেটাতে অ্যাসাইন করি আগে। সো এখন ডেটাতে না দিয়ে আছে, ওকে। সো এখন আমি চাইলে এটাকে রান দিলে ওই না দিয়ে এটা রিমুভ হবে। 10 পর্যন্ত আছে এবং 11টা নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই নিউরোটাকে যদি আমি সামনে রাখি, ধরলাম কাট করে এনে সামনে দিলাম এবং আমি শুধু এইটুকুই রান দিই, অ্যাসাইন না করি, তো
দেখা যাচ্ছে যে উপরে নাদিয়া আছে, নিচে আবার নাদিয়া আছে। তো থাকার কারণ কি? কারণ হচ্ছে এইটা যখন রান দিয়েছিলাম তখন কিন্তু আমি অ্যাসাইন করিনি। তো ওই আমার ভুলের কারণেই। আচ্ছা, এখন নাদিয়া দুইটাই চলে যাবে। তো এটা যদি এখন রান দিই, আমার শুধু উপরে নাদিয়া থাকবে, কারণ নিউরোটা আমি সামনে রাখছি, ডাটাটাকে আমি পরে রাখছি। তো আশা করি রো বাইন্ডের কাজটাও ক্লিয়ার সবার কাছে, আর বাইন্ড কিভাবে কাজ করে। এখন ডিপ লেয়ারে দেখি সেম কাজগুলো কিভাবে করা পসিবল হয়। তো এখানে আমি কি করলাম অ্যাকচুয়ালি, পারফরমেন্স স্কোর ইফ এলস দিয়ে যদি নেম ইকুয়াল টু শিহাব হয় তাহলে 80 বানাবা, আদারওয়াইজ পারফরমেন্স স্কোর যা আছে তাই থাকবে। সো সো ডেটাটা আমি একবার চেক করি। এটা হচ্ছে আমার ডেটা। তো এখান থেকে আমি চাচ্ছি শিহাবের যে পারফরমেন্স স্কোর আছে সেটাকে চেঞ্জ করতে। সো এটা 80 হয়ে গেছে কেন আবার? আমি এখানে একটা রিমুভ করে ফেলছি না, এটাকে আবার রান দিতে হবে। ইন প্লেস রান দেওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে, আমাকে বারবার ওইটা রান দিয়ে আসা লাগতেছে। তো এটা রান দিলাম। এখন যদি আমি এটা রান দিই তাহলে কি হবে? তাহলে এই শিহাবের জায়গায় শিহাবের পারফরমেন্স কোডটা যখনই দেখবে যে নেম ইকুয়াল টু শিহাব, তখনই সে পারফরমেন্স করে যাবে, এই কলামে যাবে, গিয়ে যেখানে শিহাব ইকুয়াল আছে সেখানটায় চেঞ্জ করে দিবে। সেখানে 80 দিছো, সেখানে 80 হবে। অ্যাকচুয়ালি তো এখন 80 না, এখন হচ্ছে 88। ইয়েস, 88। সো যখন এই শিহাবটা ম্যাচ করবে তখন সেটাকে চেঞ্জ করে 88 বানায় দিবে। আদারওয়াইজ পারফরমেন্স করে যা আছে তাই থাকবে। সেটা হচ্ছে তাই বোঝাচ্ছে। সো এটা যদি এখন রান দেই, আচ্ছা ইন প্লেস না করি, ইন প্লেস গুলো ঝামেলা হয়েছে। সেটা রান দিলে হচ্ছে 80 হয়ে গেল। আমি যদি চাই আরো কিছু এডিট করতে পারি, যেমন ধরলাম আম, হুম আরেকটা ইফেল সেট করি। ও আচ্ছা, অনেকে খেয়াল করছেন কিনা, ডিপ লেয়ারের ইফেলস কিন্তু ডিফারেন্ট। নর্মাল ইফেলস ছিল এরকম, এই যে ইফেলস, বাট এইখানে আমি যে ইফেলসটা ইউজ করছি সেটা হচ্ছে ভেক্টরাইজড ইফেলস স্পেসিফিক্যালি ফর ডিপ লেয়ার। ঠিক আছে? সো ডিপ লেয়ারের ইফেলসটা এরকম, বাট নর্মাল ইফেলসটা কিন্তু হচ্ছে এরকম, মাঝখানে হচ্ছে ওই এটা নাই। আচ্ছা, আমি আরেকটা কন্ডিশন এড করতে যাচ্ছি, সেটা হচ্ছে এইচআর এ যারা আছে তাদের, মানে প্রথমে তো সে চেক করবে এই শিহাব কিনা, শিহাবেরটা চেঞ্জ করলো এটা, আর এইচআর এ যারা আছে তাদের সবাইকে 60 বানায় দিবে। লেটস সে, সো পারফরমেন্স স্কোর, সরি, ডিপার্টমেন্ট ইকুয়াল টু এইচআর। এইচআর হলে তাদেরকে 80 বানাবে, আদারওয়াইজ পারফরমেন্স কোড যা আছে তাই। সো এখন 80 না, সরি, 60 বানাবে। সো এখন বলেন তো, আমি যদি এটা রান দেই, এই শিহাবের পারফরমেন্স স্কোর কত হবে? কারণ শিহাব তো এইচআরও আছে, আবার সে শিহাব। সো তার পারফরমেন্স স্কোর কত হওয়া উচিত এটা রান দিলে? 60। আর কেউ আই বলবেন? গেস আই গেস এইটাই থাকবে, কারণ এটা তো প্রথমে স্যাটিসফাইড হয়ে যাবে। না ভাইয়া, 60 হবে, কারণ আপডেটেড কলাম নিয়ে মানে কমান্ড নিয়ে তো কাজ করবে প্রোগ্রাম। দেখেন আসলে ঘটনাটা কি ঘটবে। প্রথমে সে ইফেলস রান হইলো, ইফেলস এটা যদি ট্রু হয়, মাইন্ড ইট, প্রথমে এটা যদি ট্রু হয়, সো এটা দেখা গেল যে এই জায়গায় ট্রু হয়েছে। সো এটা ট্রু হওয়ার কারণে এটা এইটি হইলো। আর যদি চেক করে দেখে যে পরের বার গেল, পরের বার গিয়ে দেখলো যে এটা ট্রু না হয়, সেক্ষেত্রে সে 60 হবে। এই চারে গিয়ে যদি ট্রু হয় তখন 60 হবে, সেটাও যদি ট্রু না হয় তখন যা ইচ্ছা তা যা কিছু তাই হবে। সো এটা রান দিলে দেখা যাবে যে এইটা যেহেতু অলরেডি স্যাটিসফাই করে ফেলছে শিহাব, সো তার আসলে পরের যে কন্ডিশনটা আছে সেটাতে আর যাবে না। ঠিক আছে? আর পরেরটাই যখন আসছে তখন যখন দেখা গেল যে এইটা স্যাটিসফাই করে নাই, সো সবার লাস্টে এখানে চলে গেছে।
সো ইফ এলস এর কথা মনে আছে কিনা, প্রথমে যদি কোনো একটা কন্ডিশন ফিল আপ করে পরের কোনো কন্ডিশন চেকই করবে না। তো এখানে সেটাই ঘটছে, যখন এটা ফিল আপ করে ফেলছে পরের গুলো আর চেকই করে নাই। সো এই ক্ষেত্রে আমার যেহেতু মাল্টিপল, সেখানে আমার উচিত, মানে আমার যেটা করা যেত সেটা হচ্ছে ইফ শিহাব অ্যান্ড ডিপার্টমেন্ট যদি এইচআর হয়। So এখন দেখা যাবে যে আহ, আচ্ছা এইটা তো তাহলে এইটি হয়ে যাবে না। আচ্ছা এইটা আমি যাই দিই না কেন, এইটা কন্ডিশন যাই দিই না কেন, এখানে যা আছে তাই হবে। তো শিহাবকে আমি যদি স্পেসিফিক্যালি এখানে ৮০ বলে দিই, শিহাব সবসময় ৮০ থাকবে, সেই পর্যন্ত যাবেই না, কারণ এটা শুধুমাত্র এইখানেই শেষ, এই কন্ডিশন চেকিংটা এখানেই শেষ। আচ্ছা, আরো কোনো কোয়েশ্চেন আছে? ভাই আমার একটা প্রশ্ন ছিল, কিন্তু আমি জানি না এটা কতটুকু রেলেভেন্ট। আমার যদি একটা অরিজিনাল ডাটা থাকে, আপনি আমাদেরকে দেখালেন কিভাবে একটা নতুন রো ক্রিয়েট করে সামনে, মানে ডাটার ফ্রেমের শুরুতে এবং শেষে অ্যাড করা যায়। অরিজিনাল ডাটার মাঝখানে যদি আমার কোনো কারণে অ্যাড করতে হয়, আপনি মানে তাহলে। ডেটা অ্যাড করার পর অ্যারেঞ্জ করে নেবেন। অ্যারেঞ্জ আচ্ছা করেন আচ্ছা, হ্যাঁ। কিভাবে সেটা আমি দেখাইনি মনে হয়। কোয়েশ্চেনটা কোয়েশ্চেনটা করা খুবই ভালো হয়েছে, আমার মনে হচ্ছে এই টপিকটা এখানে না, পরের, আচ্ছা ওইটা পরের ক্লাসে ছিল, যাই হোক ওইটা তাহলে আজকে দেখাই দিই, যেহেতু কোয়েশ্চেন করেই ফেলছেন। এখানে দেখেন, আমি তাহলে টপিকটা অ্যাড করে দিই। টপিকটার নাম কি? অ্যারেঞ্জিং। সো আমাদের ডেটা ফ্রেমটা এখন কোন অবস্থায় আছে? এটা হচ্ছে আমাদের ডেটা ফ্রেম। তো আমি যদি চাই যে পারফরমেন্স স্কোরের অ্যাসেন্ডিং অর্ডারে অ্যাড করব, অ্যাসেন্ডিং অর্ডারে এটাকে সাজাবো ছোট থেকে বড়, তখন হচ্ছে ডেটা পাইপ করে দিব কোথায়? অ্যারেঞ্জ। এবং অ্যারেঞ্জ ইন অ্যাকর্ডিং টু হুইচ কলাম? পারফরমেন্স স্কোর। সেটা যদি রান দিই দেখা যাবে যে আমাদের ছোট থেকে বড়তে সাজানো হয়েছে। তো আমি যদি ডিসেন্ডিং অর্ডারে চাই, সেক্ষেত্রে আর কিছু না, ডিইএসসি। তো তখন হচ্ছে জাস্ট এই পারফরমেন্স কোডটাকে ডিইএসসি এটার ভিতর দিয়ে দিতে হবে, তখন হচ্ছে বড় থেকে ছোটতে সাজানো হবে। এখন আমি যদি এটাকে অন্য একটা কলাম অ্যাড করতে চাই এই অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো গুছানোর মাঝখানে, তো সেক্ষেত্রে হচ্ছে আমি অন্য কলামটার নামও দিয়ে দিব। সো ধরলাম প্রথমে আমি ডিপার্টমেন্ট অনুযায়ী সাজাবো, ডিপার্টমেন্ট। তো ডিপার্টমেন্ট বলতে আমি বুঝাচ্ছি যে এবিসিডি অ্যালফাবেটিক অর্ডার আর কি। সো এটা রান দিলে খুব সম্ভবত ফাইন্যান্সটা উপরের দিকে থাকবে। সো ফাইন্যান্স ডিপার্টমেন্টের হাইয়েস্ট পারফর্মার হচ্ছে সে, এইচআর ডিপার্টমেন্টের হাইয়েস্ট হচ্ছে সে, আর আইটি ডিপার্টমেন্টের হাইয়েস্ট হচ্ছে সে। তো এইভাবে হচ্ছে সাজানো হইলো। So এইভাবে হচ্ছে আমি অ্যারেঞ্জ করে নিতে পারি। তো যখন আমি একটা নতুন রো অ্যাড করলাম, আপনি যেটা বলতেছিলেন যে অর্ডিনাল কোনটা আমি অ্যাড করলাম সাজানো, তারপরে হচ্ছে আমি অ্যাড করার পর সেটাকে অ্যারেঞ্জ করে নিতে হবে, তাহলে হচ্ছে সেই অর্ডারের ভিতর চলে যাবে। ঠিক আছে? ওকে। তো আমি একটু আবার রো এডিং এর জায়গাটায় ফিরে আসি। আমি একটু আগে যেটা দেখাইছিলাম সেটা ছিল হচ্ছে আহ কি বলে, পেজ আর দিয়ে কিভাবে রো অ্যাড করা যায়। তো সেটার ফাংশনটার নাম ছিল আর বাইন্ড। এখন ডিপ্লেয়ার তো অবভিয়াসলি সিমিলার কিছু একটা থাকা উচিত। সেই সিমিলার জিনিসটা হচ্ছে বাইন্ড রোজ। তো যেমন এখানে ডেটাতে কি ছিল, ডেটাতে এই কলামগুলো ছিল পারফরমেন্স স্কোর পর্যন্ত। সো আমি যদি এখন এই নিউরোটাকে, আচ্ছা নিউরো অলরেডি আমার উপরে ডিফাইন করা আছে, তো সিমিলারলি একটা নিউরো আমি যদি এখানে ডিফাইন করি, যেখানে হচ্ছে সেম কলামগুলোই থাকতে হবে। সো এটা মাথায় রাখতে হবে সবসময় যে আমি যদি নতুন রো অ্যাড করতে চাই, অবভিয়াসলি একদম সেম সংখ্যক কলাম থাকতে হবে এবং সবগুলোতেই ভ্যালু থাকতে হবে, সেম ডেটা টাইপ থাকতে হবে। যেমন এখানে এই যে এটা হচ্ছে নিউমেরিক, এটা হচ্ছে ক্যারেক্টার, এটা হচ্ছে ক্যারেক্টার। এখন এগুলো যদি আমি ক্যারেক্টার বলে ফ্যাক্টর করে দিই, তাহলে কি অঘটনটা ঘটবে? আমি রান দিয়ে দেখাই, অঘটন ঘটে নাই।
আচ্ছা, অঘটন ঘটে নাই কিন্তু একটা ঘটনা ঘটছে, এটা হয়তো অনেকে ধরতে পারে নাই। দেখেন, এখানে এখানে এটা কি ছিল, ফ্যাক্টর টাইপ ডেটা সেট ছিল, নিউরো। নিউরোটায় দেখি, নিউরোটায় ডিপার্টমেন্টটা ছিল একটা ফ্যাক্টর। নিউরোটাকে যখন আমি বাইন্ড রোজ করে দিছি ডেটাতে, ডেটার সাথে বাইন্ড রোজ করে দিছি এবং করে ডেটাতে এসেন্ড করে দিছি, তখন ডেটাতে এখন কয়টা অবজারভেশন আছে, 11টা। এবং ওইখানে ডিপার্টমেন্টটা দেখা যাচ্ছে ক্যারেক্টার। সো ওই ফ্যাক্টর টাইপটা কিন্তু সরে গেছে। এখন ধরেন আমি ক্যারেক্টার, স্যালারিটাতে ক্যারেক্টার করে দিচ্ছি। আচ্ছা, ক্যারেক্টার তো এইভাবে না, কোটেশন দিয়ে ক্যারেক্টার করে দিলাম। তো স্যালারিটা এখন ক্যারেক্টার, এটা নাম দিলাম। তো ডেটাতে এখন আমি এটা বাইন্ড করতে যাচ্ছি। দেখেন এররটা কি আসলো, ক্যান নট কম্বাইন স্যালারি উইথ দিস স্যালারি বিকজ এটা ক্যারেক্টার টু সি হোয়ার দ্য এরর অকার। তো আমরা এখন লাস্ট ট্রেস করে কিছু একটা পাবো, যেটা আমি নিজেও অনেক সময় বুঝি না যে আসলে এখানে হলোটা কি। তখন আমাদেরকে স্ট্যাক ওভারফ্লো থেকে দেখতে হয় যে আসলে সমস্যা কোন জায়গায়। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা খুব সিম্পল জিনিস। সো ডেটা টাইপটা সেম থাকতে হবে, নইলে হচ্ছে বাইন্ড রো করা যাবে না। সো এটাই গেল এই জিনিসটা। তারপর অ্যারেঞ্জিং এর পার্টটা দেখলাম, এখন আমরা রিশেপিং এর পার্টটা দেখবো। সো রিশেপিং বুঝার আগে আমাদেরকে আসলে দুইটা ডেটা টাইপ, মানে ডেটা ফ্রেমের দুইটা স্ট্রাকচার বুঝতে হবে। একটা হচ্ছে ওয়াইড স্ট্রাকচারের ডেটা, আর একটা হচ্ছে লং স্ট্রাকচারের ডেটা। সো এটা একটু এখানে দেখাইতে হবে, স্লাইড দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ। সো এটা এখানে, এটা যেটা দেখতেছেন লং ফরম্যাট, হিসেব ডাটা, এটা হচ্ছে লং ফরম্যাট। সো লং ফরম্যাটে ইয়ার নিচে নিচে আছে, কান্ট্রি গুলো নিচে নিচে আছে, মেট্রিক গুলো নিচে নিচে আছে। তো এখানে হচ্ছে ডেটাটা খুবই লং হয়। ধরেন আমার আমার ইয়ার যদি 50 বছরের হয় এবং টোটাল যদি 160টা কান্ট্রির ডেটা থাকে, সবগুলো যদি এইভাবে আমি সাজাই, চিন্তা করেন কি পরিমাণ লং হবে। তো ওইভাবে চিন্তা করেন যে ডেটা লং, লং ডেটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে। আর হোয়াইট ফরম্যাট হচ্ছে এরকম যে হইতে পারে কান্ট্রি গুলো এক পাশে আছে আর ইয়ার গুলো এদিকে আছে। তো যদি 50 বছর ডেটা হয়, আমাদের টোটাল 50টা ইয়ারের কলাম থাকবে আর একটা কান্ট্রির কলাম থাকবে। আর হইতে পারে উল্টাটাও হইতে পারে, যে ইয়ারের কলামটা এই বরাবর আর টোটাল 160টা কলাম 60টা কান্ট্রির জন্য এই বরাবর। সো এই ধরনের স্ট্রাকচারটা হচ্ছে হোয়াইট ফরম্যাট। সো এখানে আমাকে আমাকে আমি যদি কোনো একটা স্পেসিফিক ইয়ারের কোনো একটা স্পেসিফিক কান্ট্রি দেখতে চাই, আমাকে হচ্ছে এভাবে কোনাকুনি জায়গায় জায়গায় দেখতে হবে যে আসলে কোথায় কি আছে না আছে। আর লং ফরম্যাটের সুবিধাটা হচ্ছে আমি জাস্ট ফিল্টার দিয়ে দিয়ে একটা স্পেসিফিক মেট্রিক কোথায় আছে না আছে সেটা খুঁজে বের করে ফেলতে পারবো। সে ইয়ারের আমি টিপ লেয়ারে যেমন আমরা দেখতেছিলাম ফিল্টারিং এর পার্টটা, তো সেখানে আমরা একটা ফিল্টার ইউজ করতে পারি যে কান্ট্রি পার্সেন্টেজ ইন পার্সেন্টেজ বিটুইন দিস 3 or 4, তারপর হচ্ছে ইয়ার এই থেকে এই রেঞ্জ। তখন ইজিলি হচ্ছে ফিল্টার করাটা ইজি হয়। সো আমরা স্লাইস করে নিতে পারি সহজে একটা স্পেসিফিক রেঞ্জ। কিন্তু হোয়াইট ফরম্যাটে এই সুবিধাটা নাই। এখন ডকুমেন্টেশন বা অন্য কোনো সুবিধার্থে দেখা যায় অনেক সময় যে হোয়াইট ফরম্যাটের ডেটা থাকে, আমাদেরকে সেটা হোয়াইট থেকে লং ফরম্যাটে নিয়ে আসার প্রয়োজন হয়। সো এখন হচ্ছে সেই জিনিসটা দেখবো, এবং এটাকে বলা হয় হচ্ছে রিশেপ। সো রিশেপ করার জন্য এখন হচ্ছে আমরা আবার আরে ফিরে যাব। তো এখানে আমি একটা এক্সাম্পল ডাটা সেট তৈরি করলাম। কনসোল গুলা ক্লিয়ার করে দেই, এনভায়রনমেন্টটা ক্লিয়ার করে দিই, আপাতত এগুলো কিছু দরকার নেই। সো প্রথমে আমি একটা স্যাম্পল ডাটা সেট ক্রিয়েট করে নিই, আমি এটা রান দিয়ে দেখে নিই এটার ফরম্যাটটা কেমন। আচ্ছা, আমাকে কেউ একজন বলেন তো এটা কি ফরম্যাটের ডেটা, ওয়াইড। লং না কেন? কারণ কারণ এখানে হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে হুম, মানে এটা আসলে খুব ফালতু একটা কোশ্চেন করছি আমি, লং না কেন, এটা দেখাই যাচ্ছে হোয়াইট। সো সো যে জিনিস দেখাই যাচ্ছে যে আমি দিনের আলো তো দেখতেছি, দিনের আলো, আমি কেন বলবো এখন দিন কেন, এটা আপনি কেন বুঝছেন? কারণ এটা হোয়াইট ডেটা। সো এখন আমাদের এই রিশেপিং করার জন্য একটা নতুন প্যাকেজের প্রয়োজন হয়, সেটার নাম হচ্ছে টাইডি আর। আর টাইডি আর। সো এটা আহ, আপনাদের হয়তো ইনস্টল থাকবে না অলরেডি, আপনারা চেক করে নিতে পারেন প্যাকেজেসে গিয়ে। প্রথমে একটু চেক করে নেবেন
এখানে আছে কিনা, যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে এটা ইনস্টল করে নেবেন, ইনস্টল ডট প্যাকেজেস tidyr, তখন হচ্ছে এটা ইনস্টল হয়ে যাবে। এখন দেখি কিভাবে এটাকে আমরা লং ফরম্যাট নিতে পারি। সো প্রথমেই ডেটা ওয়াইটটাকে সিলেক্ট করলাম, মানে আমি জাস্ট ডেটা ওয়াইটটা লিখলাম, লিখে এটাকে পাইপ করে দিব। কোথায় পাইপ করব? পাইপ করবো হচ্ছে পিভট লঙ্গার ফাংশনের ভিতরে। সো এই টাইডিআর এর দুইটা ফাংশনই আমরা এখানে ইউজ করবো মেইনলি, একটা হচ্ছে পিভট লঙ্গার আর একটা হচ্ছে পিভট ওয়াইডার। সো পিভট লঙ্গার ইউজ করা হয় ওয়াইড ডেটাকে লং করার জন্য, আর পিভট ওয়াইডার ইউজ করা হয় লং ডেটাকে ওয়াইড করার জন্য। সো পিভট লঙ্গারের ভিতর কি কি যাবে? So, প্রথমে যাবে হচ্ছে সেই কলামগুলো যেই কলামগুলোতে আমাদের ভ্যালু আছে। সো ভ্যালু বলতে আমি বোঝাচ্ছি এই যে এই মেট্রিক গুলো। সো এদেরকে আমরা সবসময় ভ্যালু বলবো, ঠিক আছে? সো এই ভ্যালুগুলো যেখানে আছে সেই কলামগুলোকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমাকে কলামস আর্গুমেন্টের মধ্যে সেই কলামগুলোর নাম দিতে হবে। এখন আমি যেহেতু জানি যে ডিপ লেয়ারের একটা ফাংশন আছে স্টার্টস উইথ, এই স্টার্টস উইথ এর কাজ হচ্ছে স্পেসিফিক সেই কলামগুলোকে সিলেক্ট করা যেটা স্ট্রিং আমি দিয়ে দিচ্ছি। সো এখানে যেহেতু কলামগুলো শুরুতে জিডিপি আন্ডারস্কোর লেখাটা আছে, সেই জন্য হচ্ছে আমি এইভাবে লেখাটা দিলাম। এখন এইভাবে না চাইলে আপনারা চাইলে এরকমও দিতে পারতেন, সি দিয়ে জিডিপি 1960 থেকে জিডিপি 2010, এভাবেও কিন্তু সিলেক্ট করা যায়। তো আমি হচ্ছে ওই আগের কোডটাই রাখি, যেহেতু ওইটা দিয়েই কাজ করতেছি। সো ওকে, সো এখানে আমি কমেন্টও দিয়ে রাখছি সবকিছুর, সো এটা বুঝতে সমস্যা হবে না। সো এই জিডিপি গুলো এরা হচ্ছে এখন আমার কাছে নেম। সো এই নেম গুলো কোথায় যাবে? একটা নতুন কলাম যে ক্রিয়েট করতে চাচ্ছি, মানে হচ্ছে এই যে নেম গুলো, এরা হচ্ছে নেম কলাম গুলো। সে এরা এরা আসলে কোন কলামে যাবে? এখানে এই ভ্যালু গুলো, এই নেম গুলো এই কলামে আসছে, এবং আসার সময় শুরুতে যে ওয়াই আর লেখাটা ছিল সেটা উঠে গেছে। সো সেটা উঠে যাওয়ার আর্গুমেন্টটাও ওই ফাংশনের ভিতরে আছে। সো এটার নাম আমি দিছি ইয়ার। সিমিলারলি আমি চাচ্ছি এই যে জিনিসগুলো এটা যে কলামে যাবে সেটার নাম হবে ইয়ার, এবং ইয়ারের ওয়াইটা ক্যাপিটাল। সো আমি চাইলে এটাকে শুধু ওয়াই আরও লিখতে পারতাম, এটা হচ্ছে আমার প্রেফারেন্সের বিষয়। আর হচ্ছে নেম প্রিফিক্স। সো এই যে নেমগুলো ছিল, এই নেমগুলোর প্রিফিক্সে কিছু ছিল কিনা। প্রিফিক্স মানে হচ্ছে ওয়ার্ডের শুরুর পার্টে কি কিছু ছিল কিনা, যেটাকে আমি রিমুভ করতে চাচ্ছি। সো আমি চাচ্ছি যে জিডিপি আন্ডারস্কোর এই যে লেখাটা আছে এটা রিমুভ হয়ে যাক। সেই জন্য হচ্ছে আমি এখানে দিয়ে দিছি নেম প্রিফিক্সে এইটা আছে, সো এটা রিমুভ করে ফেলবেন। এবং আরেকটা কলাম ক্রিয়েট হবে, একটা হচ্ছে ভ্যালুস। সো ভ্যালুগুলো কোথায় যাবে, এই এই ভ্যালুগুলো কোন কলামে যাবে, সেটার নাম আমি দিচ্ছি জিডিপি। সো এখন যদি আমি এটা রান দেই, দেখাচ্ছে কুড নট ফাইন্ড ফাংশন পিভট লঙ্গার। কেন? কারণ হচ্ছে আমি ওই যে দেখাচ্ছিলাম কিভাবে ইনস্টল করতে হয়, কিন্তু এটা আমি লোড দিইনি। সেটা আমি লোড এটাকে আমার লোড দিতে হবে। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার কিন্তু এটা লোড না দিয়েও এটার ভিতরের ফাংশন ইউজ করার একটা ওয়ে আছে। সেটা হচ্ছে এই যে পিভট লঙ্গার, এটার আগে আমি লিখবো টাইডি আর, দেন হচ্ছে ডাবল কোলন। সো এটা করলে যেটা হবে, এই টাইডি আর এর ভেতরের এই ফাংশনটা আমার কাছে এখন অ্যাভেলেবেল থাকবে। সো অনেকটা এরকম যে ইম্পোর্ট পিভট লঙ্গার ফ্রম টাইডিয়ার, আমি যদি পাইথন চিন্তা করি আর কি। যদিও আর এরকম কোনো সুবিধা নাই, আর এর সিস্টেমটা হচ্ছে এরকম, প্যাকেজের নাম, দেন হচ্ছে দুইটা কোলন, দেন হচ্ছে ফাংশনের নাম। সো এটা রান দিলে আমার আসলে টাইডিয়ারটা লোড দিতে হবে না, আমি সরাসরি টাইডিয়ারের ভিতর থেকে এই পিভট লঙ্গার ফাংশনটা ইউজ করতে পারবো। সো যদি এখন এটা রান দিই, সুন্দর করে রান হয়ে যাবে। যদিও এখানে দেখা যাচ্ছে যে টাইডিয়ারের এখানে কোনো টিক চিহ্ন নাই, তার মানে এটা আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল না। এটার ভেতরকার ফাংশনগুলোকে যদি আমি ইউজ করতে চাই, আমি আবার বলতেছি টাইডিয়ার দুইটা কোলন, এটা দিলেই হবে। এটা দিয়ে হচ্ছে তারপর ফাংশনের নামটা লিখতে হবে। সিমিলারলি পরেরটাতেও এটা যদি আমি আবার রান দিই, দেখা যাবে একটা এরর মেসেজ, এবং আমাকে বলবে যে এটা অ্যাভেলেবেল না। বাট আমি যদি এরকম টাইডিয়ার দেন দুইটা কোলন দিয়ে রান দিই, সামনে রেখে রান দিই, তাহলে কিন্তু ঠিকই আমি এটা অ্যাভেলেবেল পাবো। সো এটা এখন রান দিই সবটা।
দিলে এটা হচ্ছে আমাদের সেই লং ডেটা ফরম্যাট। সো আমাদের অ্যাকচুয়াল ডেটাটা কেমন ছিল, ডেটা হোয়াইট হোয়াইট ডেটা ছিল এরকম। এটা হচ্ছে আমাদের হোয়াইট ডেটা, এবং হোয়াইট ডেটা থেকে এখন আমরা লং ডেটাতে চলে আসছি। সো লং ডেটাতে কিন্তু আমরা ইজিলি ডিপ লেয়ারের সব ফাংশন ব্যবহার করতে পারি, যে আমরা চাইলে এখানে ফিল্টারিং করতে পারি, চাইলে আমরা যে কোনো কিছু করতে পারি। ইভেন এই লং ডেটা ফরম্যাটটা সবচেয়ে বেশি ইউজফুল হচ্ছে ggplot2 তে প্লটিং করার জন্য। কারণ প্লটিং করার জন্য ওরা এইভাবে ডেটা ফরম্যাটটা থাকলে ঠিকভাবে কাজ করে। সো এখন এই লং ডেটাটাকে আমি যদি আবার ব্যাক আগের জায়গায় ব্যাক করতে চাই, সেটা কিভাবে করব? শুরুতেই বলছি পিভট পিভট ওয়াইডার ফাংশনটা আমরা ইউজ করতে পারি। সো এটা দেখানোর জন্য আমি অ্যাকচুয়ালি আর এইভাবে করব না, আমি প্যাকেজটা লোড দিয়ে আসি। প্যাকেজটা লোড দিলাম। এখন আমি যদি এটা রান দিই, সো হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সেই আগের ফরম্যাট। এখন আগের ফরম্যাট হইলেও খেয়াল করেন এখানে নেম গুলা শুধু মানে নাম্বার হয়ে আছে, বাট আগে কিন্তু জিডিপি আন্ডারস্কোর এরকম ছিল। সো আমি যদি এই যে প্রিফিক্স গুলো অ্যাড করতে চাই জিডিপি, তো সেক্ষেত্রে হচ্ছে এক নতুন আর্গুমেন্ট ইউজ করতে হবে, যে আর্গুমেন্টটা আগের বার আমি রান দিছিলাম সময় ছিল না। সো আর্গুমেন্টটা হচ্ছে নেমস প্রিফিক্স। সো নেমস প্রিফিক্স মানে হচ্ছে আমি নতুন যে কলামগুলো ক্রিয়েট করতে চাচ্ছি সেই কলামগুলোতে যেন শুরুতে এই নামটা থাকে, জিটিপি আন্ডারস্কোর নামটা থাকে। সো এই ফাংশনের ভিতরে কি কি আছে সেটা এবার দেখি। আচ্ছা, এইটা ছিল শুরুরটা। সো নেমস গুলা কোত্থেকে নিবে? সো নেমস ফ্রম ইয়ার। এদেরকে আমরা বলতেছি নেমস। সো নেমস গুলোকে কোত্থেকে নিবে? নেমস গুলোকে নিবে হচ্ছে ডেটা লং ডেটার ইয়ার কলাম থেকে। ইয়ার কলামে এই নেম গুলো আছে। আর ভ্যালু গুলোকে নিবে হচ্ছে জিটিপি কলাম থেকে। সো জিটিপি কলামে আমাদের এই ভ্যালু গুলো আছে। Then এইটুকুই ছিল পিভট ওয়াইডারের ভিতরে, এবং এটা রান দিলে আমাদের ডেটা ওয়াইড ব্যাক এটা চলে আসে। সো যেটা বলতেছিলাম, আমাদের একটা প্রিফিক্স প্রয়োজন, সেটার জন্য হচ্ছে পরে আবার রান দিছি নতুন এই আর্গুমেন্ট সহ, এবং আর্গুমেন্টটা হচ্ছে নেমস প্রিফিক্স। সো এবার আমি যদি এটাকে রান দেই এবং চেক করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি এই প্রিফিক্স সহ যে ওয়াইড ডেটা ফ্রেমটা ছিল সেটা পেয়ে যাব। সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? একজন একটা মেসেজ লিখছে যে পাওয়ার বিআই এর পিভট টেবিলের মতই অনেকটা, এক্স্যাক্টলি রাইট। আর কার কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আমি নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে জয়েনিং ডেটা সেট। এটা লাস্ট টপিক। ইয়েস, জয়েনিং ডেটা সেটস। ওকে, সো এটা ফেয়ারলি ইজি টপিক। আমি দুইটা ডেটা সেট তৈরি করি ফার্স্টে, ক্লিয়ার করে দিই। সো একটা হচ্ছে এমপ্লয়ি ডেটা, এটা রান দিলাম। তারপর চেক করি এখানে কি আছে না আছে। এখানে আইডি আছে 1 থেকে 5 পর্যন্ত, নেম এবং ডিপার্টমেন্ট। ওকে, দেন এদের স্যালারি আছে কিছু। সো এমপ্লয়িতে হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন, স্যালারিতে হচ্ছে স্যালারি ইনফরমেশন। এখানে হচ্ছে এমপ্লয়ির নাম নাই, ডিপার্টমেন্টও নাই, শুধুমাত্র আইডি আছে। সো জয়েনের বেশ কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন এবং ফুল জয়েন। সো এই ফিগারটা দেখলে অনেকে ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি বিভিন্ন টাইপের জয়েন গুলো কিভাবে কাজ করে। লেফট জয়েনে যেটা হয়, আমাদের লেফট সাইডে যে যে ডেটাটা আমরা রাখি তার প্রত্যেকটা অবজারভেশনই থাকবে, এবং যদি সেটা ডিএফ2 এর কোনো একটা আইডির সাথে ম্যাচ করে সেটা শুধুমাত্র থাকবে। সো যেমন এখানে লেফট জয়েন করি, আমি ডিএফ1 এবং ডিএফ2 এর মধ্যে যখন লেফট জয়েন করি, তখন দেখা যাচ্ছে আইডি 1 2 3 সবাই আছে, এবং আইডি 1 2 3 এর সাথে আমাদের রাইট সাইডের ডেটা ফ্রেমের যেই আইডি গুলো ম্যাচ করছে তাদের অ্যাসোসিয়েটেড কলামগুলোই শুধু আসছে। যেমন এখানে 1 2 3 এর সাথে 1 2 3 শুধু 1 2 ম্যাচ করছে, 3 কিন্তু ম্যাচ করে নাই। সো এটা দেখা যাচ্ছে মিসিং এন এ। সিমিলারলি রাইট জয়েন মানে হচ্ছে আমি যখন দুইটা টেবিলকে ম্যাচ করতেছি, হ্যাঁ সেম এজ এসকিউএল জয়েনিং যেটা বলতেছিলেন একজন। So, যখন রাইট জয়েন করছি সেখানে রাইট সাইডের যে টেবিলটা আছে সেটা সবগুলো আইডি আসবে, প্লাস আমার যদি লেফটের কোনো আইডির সাথে ম্যাচ করে কোনো একটা কলাম, সেই কলামের ইনফরমেশন গুলো আসবে।
ইনার জয়েন মানে হচ্ছে শুধুমাত্র সেই কলামগুলোই থাকবে যেই কলামগুলো, সরি, সেই রো গুলোই থাকবে বা এন্ট্রি গুলোই থাকবে যে এন্ট্রি গুলো, আইডি গুলো আমাদের দুইটা টেবিলেই ম্যাচ করবে। সো বোথ ম্যাচ করলে সেটা আমাদের ইনার জয়েন, শুধুমাত্র সেই ইনফরমেশন গুলো আমাদের কাছে থাকবে। আর ফুল জয়েন মানে হচ্ছে আইডি 1 2 সব মিলে যা আছে না আছে ম্যাচ করুক বা না করুক সবাই হচ্ছে এখানে চলে আসবে, সেটা হচ্ছে ফুল জয়েন। সো এক্স্যাক্টলি এসকিউএল এর জয়েনিং এর মতো। এবং এখানে আরো অ্যাডভান্স অনেক কিছু আছে, মানে এসকিউএল দিয়ে যা করা হচ্ছে এখানে এক্স্যাক্টলি তাই করা যাচ্ছে, এভাবে চিন্তা করা যায়। সো লেফট জয়েন, এটা হচ্ছে লেফট সাইডের ডেটা, এটা হচ্ছে রাইট সাইডের ডেটা। বাই হোয়াট, এটা হচ্ছে বাই কলামটা। তো এটা না দিলে, আমি যদি এটা না দিই, লেফট জয়েন ফাংশনটা বুঝে নিবে যে দুইটা ডেটা ফ্রেমের মধ্যে কোন কলামটা কমন আছে, সে নাম দেখে বুঝে নিবে যদি নামগুলো সেম হয়। কারণ এখানে আমি নামগুলো সেম করেই দিছি। তো যদি সেম না হয় তাহলে হচ্ছে এখানে স্পেসিফিক্যালি বলে দিতে হবে যে কোন কলামগুলো অ্যাকচুয়ালি সেম। তো আমি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই ফাংশনগুলোর ডকুমেন্টেশনটা খুব ভালো করে পড়বেন, খুব ভালো করে পড়বেন, কারণ এখানে অনেক এক্সট্রা জিনিস আছে যেটা হচ্ছে আপনাদের খুবই কাজে লাগবে, যারা হচ্ছে এই ধরনের ডেটা সেট নিয়ে কাজ করেন, বিভিন্ন ডেটা সেট জয়েন টয়েন নিয়ে কাজ করেন, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। সো লেফট জয়েন, তো আমাদের লেফট সাইডের ডেটা সবগুলো আসবে এবং সাথে রাইট সাইডের ডেটা যেগুলো ম্যাচ করবে সেগুলো আসবে। ম্যাচ না করলে সেটা মিসিং দেখাবে এনে। ইনার জয়েন হচ্ছে দুইটাতেই কমন থাকতে হবে, সো আমাদের সবগুলো কমপ্লিট ইনফরমেশন থাকবে। রাইট জয়েন হচ্ছে রাইট সাইডের ডেটাগুলো সব সব আসবে, বাট লেফট সাইডে অনেকগুলো এনে থাকতে পারে। আর ফুল জয়েন হচ্ছে মিসিং দুই দিকেই থাকতে পারে, লেফটেও থাকতে পারে রাইটেও থাকতে পারে। তো এখন আমি কিছু ইম্পর্টেন্ট দুই তিনটা জিনিস দেখাবো এখানে। এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আর স্টুডিও যেহেতু আপনারা ইউজ করতেছেন, এখানে অ্যাডিংস এর একটা বিষয় আছে, অনেক খেয়াল করবেন। অ্যাডিংস, সেখানে অনেক কিছু আছে, তো সেগুলো হচ্ছে আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন এবং আপনাদের কোডিং লাইফটাকে অনেক ইজি করে দিবে। যেমন আমি কিছুক্ষণ আগে যখন এই যে এই কাজটা করতেছিলাম, পাইপ পাইপিং এর কাজটা করতেছিলাম, আমার যদি ইচ্ছা হইতো আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা ভাবে দেখতে পারতাম যে কোন স্টেপে কি হচ্ছে না হচ্ছে। যেমন ডেটা লং, ডেটা লং কোথায় গেল, আচ্ছা এগুলো রিমুভ করে দিছি আমি। আমি এটা আরেকবার রান দিয়ে আসি সবটা, তাহলে আমার কাছে সবটা অ্যাভেলেবল থাকবে। সো লেটস সে এটা হচ্ছে আমাদের ডেটা লং। তো ডেটা লং থেকে আমি কন্টিনেন্ট শুধু এশিয়াকে ধরেন সিলেক্ট করব। সো ফিল্টার কন্টিনেন্ট ইকুয়াল এশিয়া, দেন এটাকে পাইপ করে দিচ্ছি পিভট ওয়াইডারের মধ্যে। সো হবে কিন্তু এটা রান দিলে কি হচ্ছে, শুধু এশিয়ার ইনফরমেশন গুলো দেখাচ্ছে, তারপর পিভট ওয়াইডারে গিয়ে এই ইয়ারের ইনফরমেশন গুলো এই পাশে চলে যাবে। সো এখন আমি যদি স্টেপ বাই স্টেপ দেখতে চাই যে এই ডেটা এই লাইনের পরে কি হচ্ছে এখানে, দেন এখানে কি হচ্ছে, সো প্রত্যেকটা স্টেপ যদি দেখতে চাই সেটার জন্য আমি একটা অ্যাডিনস এর ইউজ করতে পারি। সেটা হচ্ছে অ্যাডিনসে গিয়ে ভিউ পাইপ স্টেপস, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ভিউ পাইপ চেইন স্টেপস, একটা হচ্ছে প্রিন্ট পাইপ চেইন স্টেপস। আমার ফেভারিট হচ্ছে এইটা। তো এটাতে ক্লিক করলে কি হয় দেখেন, কনসোলে আমি প্রত্যেকটা স্টেপ দেখতে পারতেছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট, সরি এটা হচ্ছে আমাদের আমার ফার্স্ট আউটপুট। সো ফার্স্ট আউটপুটে সে হচ্ছে এশিয়াটাকে ফিল্টার করে নিল। উম, না না, সরি সরি সরি, আচ্ছা এটা একটু সরাই দিই। এটাকে যদি এখন অ্যাডিন্স দিয়ে প্রিন্ট পাইপ চেঞ্জ দেই, তাহলে এই যে ওয়ান থেকে শুরু হচ্ছে, ওয়ান কোথায়, এই যে ওয়ান থেকে শুরু হলো, এটা হচ্ছে আমার ফার্স্ট আউটপুট। ফার্স্ট আউটপুটে হচ্ছে আমি ডেটা লংটাকে নিলাম, নিয়ে সেটাকে ফিল্টারে দিলাম। সো ফিল্টারে দিলে আমার আউটপুটটা কি আসলো, এশিয়া। তারপর আমি হোয়াইট করলাম, সো হোয়াইট করলে এটা হচ্ছে আমাদের ফাইনাল হোয়াইটের আউটপুট। আমি যদি আরেকটু মডিফাই করতে চাই, যে না আমি ফিল্টার করব শুধুমাত্র 1960 বাদে অন্যগুলোকে, সো লেটস সে ইয়ার নট ইকুয়াল টু 1960। সো এটাকে, আচ্ছা খেয়াল করেন ইয়ার কিন্তু ক্যারেক্টার, যেহেতু এটা ক্যারেক্টার আমাকে অবশ্যই এটাকে কোড দিয়ে লিখতে হবে। ওকে,
সো এটা যদি এখন রান দেই, অ্যাডিনস প্রিন্ট পাইপ চেঞ্জ স্টেপস, তাহলে আমি স্টেপগুলো দেখতে পারবো। সো এই যে 1 থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, ডেটা লং। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, ফিল্টার করছে যেন 1960 সালটা না থাকে, সেইখানে হচ্ছে হচ্ছে 1960 সালটা নাই, খেয়াল করেন সবাই। ফাইনালি পিভট ওয়াইডার। সো ওয়াইডারে কি হইলো, ভ্যালুস ফ্রম জিডিপি। সো জিডিপি থেকে ভ্যালুগুলো নিচ্ছে এবং ইয়ারগুলোকে নেমে নিয়ে গেছে। সো এটা হচ্ছে এই পাইপ স্টেপস অ্যাডিন্স এর কাজ। এখন কথা হচ্ছে এই অ্যাডিন্সটা আমি কিভাবে পেলাম। এই অ্যাডিন্সটা আপনারা পাবেন যদি এই যে এইটা রান দেন, ইনস্টল ডট প্যাকেজেস। সো ভিউ পাইপ স্টেপস হচ্ছে একটা প্যাকেজ, যে প্যাকেজটা আমাকে এই ফাংশনালিটি দিচ্ছে আর স্টুডিওতে। সো এটা আপনারা চাইলে একটু গুগল করে দেখতে পারেন। এবং গিটহাব থেকে যদি আপনি ইনস্টল করতে চান কোনো কিছু, সেক্ষেত্রে আপনাদেরকে এই রিমোটস প্যাকেজের ইনস্টল গিটহাব ফাংশনটা ইউজ করতে হবে। সো তার মানে হচ্ছে এই যে এই পুরোটা কপি করে আপনারা জাস্ট আর স্টুডিওতে গিয়ে এখানে রান দিয়ে দিবেন। তো তার মানে কি আপনাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে রিমোট প্যাকেজটা অবশ্যই ইনস্টল থাকতে হবে। সো আপনাদের যদি এইটা ইনস্টল না থাকে, তাহলে এইটা ইনস্টল না থাকলে তো এটা অবশ্যই রান হবে না লজিক্যালি। তো সিমিলারলি আরো বেশ কয়েকটা জিনিস আছে, আমি এইগুলো আপনাদের জন্য রেখে দিছি, যে আপনারা একটু চাই এগুলা এক্সপ্লোর করবেন। কারণ আমি সবকিছু দেখাই দিলেও তো আসলে আপনাদের কিছু শেখা হবে না। এবং এডিংস এর কথাটা যেহেতু বললাম, আরো বহুত এডিংস আছে যেগুলো হচ্ছে আপনাদের ওয়ার্ক লাইফটাকে অনেক ইজি করে দিবে যখন আর নিয়ে কাজ করবেন। তো আমি এই 4টার নাম এখানে দিয়ে দিছি, আপনারা হচ্ছে এক্সপ্লোর করে দেখবেন আর কি কি আছে, সেগুলো হচ্ছে চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন মেসেঞ্জার গ্রুপটাতে বা ফেসবুক গ্রুপে। কি কি শিখলেন না শিখলেন সেগুলো তাহলে আমরা দেখতে পাবো। সো আজকে এই পর্যন্তই থাক। আগামীকালকে তো রেগুলার ক্লাস আছে 9টা 30-এ, সেখানে আবার দেখা হবে। সেই পর্যন্ত কারো কোয়েশ্চেন থাকলে এখন কোয়েশ্চেন করতে করতে পারেন।